এটার অনুবাদ করো আর আমি তোমাকে 100 কোটি টাকা দেব। সত্যি? কোটিপতি রাঘব সিংহানিয়া হাসতে হাসতে বলল, আর তা শুনে কার্যনির্বাহী কর্মকর্তারাও অট্টহাসি দিল। কিন্তু 11 বছরের মেয়েটি মুখ খোলা মাত্রই সেই হাসি তাদের মুখে জমে গেল। মুম্বাই শহরের ওপর সিংহানিয়া টাওয়ার শক্তির এক স্মৃতিস্তম্ভের মতো দাঁড়িয়েছিল, কাঁচ আর ইস্পাতের 60 তলা, যা মেঘেদের প্রতিফলিত করত। হাজার হাজার শ্রমিকের ঘামে তৈরি হয়েছিল এই ভবন, যারা তাদের জীবনে কোনো দিন এর প্রধান কার্যালয়ে পা রাখার সুযোগ পাবে না। শীর্ষতলায়, যেখানকার বাতাস সবচাইতে অভিজাত অনুভূত হতো এবং কার্পেটগুলো গোটা ঘরের চাইতেও বেশি দামি ছিল, সেখানে এমন এক দৃশ্য ঘটছিল যা চিরদিনের মতো ভাগ্য বদলে দেবে। প্রিয়া শর্মার হাটগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, শুধু এয়ার কন্ডিশনারের কারণে নয়, বরং সেই আতঙ্কের কারণে যা তার প্রতিটি শিরায় বইছিল। সে এমন এক ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল যা এমন সব মানুষে ভরা ছিল, যারা তাকে এমনভাবে দেখছিল যেন সে তাদের ডিজাইনার শেরওয়ানি বা জুতোর ওপর লেগে থাকা কোনো দাগ। তার মা মীরা তাকে সেদিন সঙ্গে নিয়ে এসেছিল, কারণ তাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। সেদিন স্কুল ছুটি ছিল, আর মীরার কাছে হয় তাকে কাজে নিয়ে আসার অথবা ছোট অ্যাপার্টমেন্টে একা ফেলে আসারই বিকল্প ছিল। মীরা সেটাই বেছে নিয়েছিল, যা সে সবচাইতে নিরাপদ মনে করেছিল। সে কত বড় ভুল করেছিল। এটা কি? রাঘব সিংহানিয়ার কণ্ঠস্বর খসখসে ছুরির মতো স্তব্ধতাকে চিড়ে দিল। সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংসের সিইও এমন একজন মানুষ ছিল যে অন্যের পিঠে পা রেখে নিজের সাম্রাজ্য করেছিল। তার পরনের স্যুট মীরার 1 বছরের আয়ের সমান ছিল। তার ঘড়িটি ছিল মীরার 5 বছরের আয়ের সমান। কিন্তু তার কাছে সবচাইতে দামি জিনিস ছিল তার অবজ্ঞা, তাদের প্রতি যাদের সে তুচ্ছ মনে করত। আর রাঘব সিংহানিয়ার কাছে প্রায় সকলেই তুচ্ছ ছিল। ক্ষমা করবেন সিংহানিয়া সাহেব। মীরা এক পা এগিয়ে এলো, তার গলা কাঁপছিল। আজ আমার মেয়ের জন্য থাকার কোনো জায়গা ছিল না। ও রান্নাঘরে চুপচাপ বসে থাকবে, আমি কথা দিচ্ছি। ও কাউকে বিরক্ত করবে না। রান্নাঘর? সিংহানিয়া ভ্রু কুচকাল। প্রিয়াকে আপাদমস্তক খুঁটিয়ে দেখছিল সে, যাতে ঘৃণার ভাবটা লুকানো ছিল না। তোমার মেয়ে, তুমি একে আমার কোম্পানিতে নিয়ে এসেছো যেন এটা কোনো ডে কেয়ার? টেবিলের চারপাশের কর্মকর্তারা ফিসফিস করতে শুরু করল। বিবেক মেহরা, কর্পোরেট উকিল এবং সিংহানিয়ার ডান হাত, এমন এক আত্মতৃপ্তির হাসি দিল যা কেবল কাপুরুষরাই দেখায় যখন কোনো শক্তিশালী ব্যক্তি দুর্বলকে অপমান করে। স্যার, আমি... মীরা শুরু করেছিল। চুপ! সিংহানিয়া হাত তুলল। তার চোখ প্রিয়ার ওপর থেকে সরছিল না। কাছে এসো খুকি। প্রিয়া তার মায়ের দিকে তাকাল। সে তার মায়ের চোখে ভয় দেখতে পেল, এক নীরব মিনতি, যাতে সে কোনো ঝামেলা না করে কথা শোনে। মীরা ওই কোম্পানিতে বছরের পর বছর কাজ করেছিল। সে সেই মেঝে পরিষ্কার করত যা অন্যরা নোংরা করত, সেই অফিস গোছাত যা অন্যরা অগোছালো করত। সে এমন অপমান সহ্য করত যা অন্যরা কল্পনাও করতে পারত না। এ সবই সে করছিল তার মেয়েকে এক উন্নত জীবন দেওয়ার জন্য। ধীর পায়ে প্রিয়া ঘরের মাঝখানের দিকে এগিয়ে গেল। কাঁচের দেওয়ালের ওপারে নিচের শহরটাকে ছোট আর গুরুত্বহীন দেখাচ্ছিল। মিটিং টেবিলটা আলোতে চকচক করছিল, এতটাই পালিশ করা যে প্রিয়া নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল। স্কুল ইউনিফর্মে এক কিশোরী, কাঁধে নীল স্কুল ব্যাগ ঝোলানো। কর্পোরেট শক্তির এই মন্দিরে একদমই বেমানান। তোমার নাম কি? সিংহানিয়া তার চামড়ার চেয়ারে সামনের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করল। প্রিয়া স্যার। সে নামটা এমনভাবে উচ্চারণ করল যেন কোনো তেতো জিনিস আস্বাদন করছে। বলো তো প্রিয়া, তোমার মা এখানে কি কাজ করে? প্রশ্নটা একটা ফাঁদ ছিল। প্রিয়া সেটা জানত। যে কোনো উত্তরই অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। কাজ করে স্যার, সে নিচু স্বরে উত্তর দিল। কাজ? সিংহানিয়া ছোট করে হাসল। তুমি কি এটাকে কাজ বলো? আমরা যে শৌচাগার ব্যবহার করি সেগুলো পরিষ্কার করা, আমাদের তৈরি আবর্জনাগুলো তোলা, এটাকে কাজ বলো? কিছু কর্মকর্তা হাসল, অন্যরা অস্বস্তিতে অন্যদিকে তাকাতে লাগল, কিন্তু কারোরই হস্তক্ষেপ করার সাহস ছিল না। এটা সম্মানজনক কাজ স্যার, প্রিয়া বলল, এবং তার কণ্ঠে এমন কিছু ছিল যাতে হাসি থেমে গেল। সিংহানিয়া তার চোখ সরু করে নিল। সে পাল্টা জবাব শুনতে অভ্যস্ত ছিল না, তাও আবার নিজের সাফাই কর্মচারীর মেয়ের কাছ থেকে। সম্মানজনক কাজ। সে উঠে দাঁড়াল। তার দীর্ঘ শরীর প্রিয়ার উপর ছায়া ফেলছিল। তোমার মা 1 মাসে যা আয় করে আমি 1 রাতের ডিনারে তার বেশি খরচ করি, আর তুমি আমাকে সততার ওপর লেকচার দিতে এসেছ? ম্যাক্সিমিলিয়ানো? টেবিলের অন্য পাশ থেকে এক মহিলার কণ্ঠ ভেসে এলো।
তিনি ছিলেন ফরাসি বিনিয়োগকারী ইজাবেল মোরো, যিনি এক বহুমূল্য চুক্তির আলোচনার জন্য এসেছিলেন। বোধহয় আমাদের মিটিং চালিয়ে যাওয়া উচিত। নথিপত্র অপেক্ষা করতে পারবে। সিংঘানিয়া নিজের চোখ প্রিয়ার ওপর থেকে সরাল না। সে এক নতুন বিনোদন খুঁজে পেয়েছিল। বলো তো খুকি, তুমি কতটা বুদ্ধিমান? তুমি কি তোমার পাড়ার স্কুলে ভালো গ্রেড পাও? প্রিয়া উত্তর দিল না। সে মাথা নিচু করে রইল, যেমনটা তার মা শিখিয়েছিল। ঝামেলা করো না, নজরে এসো না, শুধু বেঁচে থাকো। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। সিংহানিয়ার কণ্ঠ কঠোর হল। হ্যাঁ স্যার, আমি ভালো গ্রেড পাই। কোন বিষয়ে? সব বিষয়েই স্যার। ঘরে আবার হাসি ছড়িয়ে পড়ল। বিবেক মেহরা সামনের দিকে ঝুঁকে এলো, তার চোখে দুষ্টুমি চিকচিক করছিল। সব বিষয়ে? এমনকি ভাষাতেও? উকিলটি জিজ্ঞাসা করল। হ্যাঁ স্যার। আর তুমি কোন কোন ভাষা বলতে পারো? ওরে আমার ছোট জিনিয়াস! সিংহানিয়া দুহাত বুকের উপর ভাঁজ করল। তার হাসি আরও চওড়া হল। প্রিয়া ইতস্তত করতে লাগল। সে জানত সে যাই বলবে সেটা নিয়ে ঠাট্টা করা হবে, কিন্তু সে এটাও জানত যে মিথ্যে বলা এর চাইতেও খারাপ। তার মা তাকে ওটাই শিখিয়েছিল। সত্যি যতই যন্ত্রণাদায়ক হোক না কেন, তা মিথ্যের চেয়ে সব সময় ভালো। হিন্দি, ইংরেজি, তামিল, বাংলা আর আরবি স্যার। যে নিস্তব্ধতা নেমে এলো তা ছিল একদম নিরেট। আর তারপর রাঘব সিংহানিয়া এমন কিছু করল যা কেউ আশা করেনি। সে মাথা পেছনে হেলিয়ে সশব্দে অট্টহাসি দিল, যাতে জানালার কাঁচ পর্যন্ত কেঁপে উঠল। সেই হাসিতে ছিল তার সমস্ত অবজ্ঞা আর অবিশ্বাস। 5টি ভাষা? সে হাসতে হাসতে বলল। সাফাই কর্মচারীর মেয়ে 5টা ভাষা বলে? কর্মকর্তারাও হাসিতে যোগ দিল। মালিকের সঙ্গে হাসা চুপ থাকার চেয়ে অনেক সহজ ছিল। মীরা তার মেয়ের দিকে ছুটে যেতে চাইছিল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। চোখের জল বেরিয়ে আসার হুমকি দিচ্ছিল, কিন্তু সে তা আটকে দিল। সে এখানে দুর্বলতা দেখাতে পারত না। সিংহানিয়া সাহেব, ইজাবেল মোরো আবার কথা বললেন, এবার বেশ কঠোর স্বরে। আমার মনে হয় এটা অনেক হয়েছে। কিন্তু সিংহানিয়া থামেনি। তার মাথায় এক বুদ্ধি এলো, এমন এক বুদ্ধি যা তার নিষ্ঠুরতায় তার কাছে দুর্দান্ত মনে হল। সে টেবিলের কাছে গেল এবং নথিপত্রের এক বান্ডিল তুলে নিল। এগুলো ছিল সেই আন্তর্জাতিক চুক্তির কাগজপত্র যা সেই বিকেলে হওয়ার কথা ছিল। এই নথিপত্রগুলো 5টি আলাদা আলাদা ভাষায় ছিল, যা পেশাদার অনুবাদকদের দিয়ে তৈরি করা হয়েছিল। খুব ভালো, ছোট বহুভাষী। সিংহানিয়া প্রিয়ার কাছে এলো এবং কাগজগুলো তার মুখের সামনে নাড়ালো। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। ম্যাক্সিমিলিয়ানো, ইজাবেল শুরু করেছিলেন। চুপ! সিংহানিয়া না তাকিয়েই আদেশ দিল। তার চোখ শিকারী পশুর মতো প্রিয়ার ওপর স্থির ছিল। আমি তোমাকে 1 কোটি টাকা দেব, যদি তুমি এগুলোর অনুবাদ করে দাও। ঘরে হুলস্থুল পড়ে গেল। এক শিশুকে 1 কোটি টাকা? বিবেক মেহরা জোরে হাসল। সে বুঝতে পেরেছিল তার বস কি করতে চাইছে। এটা ছিল এক নিখুঁত অপমান। মেয়েটি কিছুই অনুবাদ করতে পারবে না, সে হাসির পাত্রী হবে, আর তার মা এক শিক্ষা পাবে যাতে সে ভবিষ্যতে আর কখনো অফিসে ঝামেলা নিয়ে আসে না। এখানে ইংরেজি, তামিল, বাংলা, আরবি আর জাপানি ভাষায় নথিপত্র আছে। সিংহানিয়া চালিয়ে গেল। যদি তুমি এগুলো সঠিকভাবে পড়তে আর অনুবাদ করতে পারো, তবে আমি তোমাকে টাকা দেব। 1 কোটি টাকা, এখনই, সবার সামনে। এটা অন্যায়। মীরা শেষ পর্যন্ত মুখ খুলল। ও তো একটা বাচ্চা। এক বাচ্চা যে দাবি করে সে 5টা ভাষা জানে। সিংহানিয়া তার দিকে তাকালোও না। তাই না প্রিয়া? নাকি তুমি মিথ্যে বলছিলে? প্রিয়া প্রথমবার ওই ঘরে আসার পর মাথা তুলে তাকালো। তার চোখ সিংহানিয়ার চোখের সঙ্গে মিলল। তাতে ভয় ছিল না, লজ্জা ছিল না। তাতে এমন কিছু ছিল যা সিইও অনেক দিন দেখেনি। তাতে আগুন ছিল। আমি মিথ্যে বলছিলাম না স্যার, প্রিয়া নিজের কণ্ঠ পরিষ্কার আর দৃঢ় রেখে বলল। কিন্তু আপনি জাপানির কথা বললেন। আমি বলেছিলাম আমি আরবি বলি, জাপানি নয়। সিংহানিয়ার হাসি 1 সেকেন্ডের জন্য কেঁপে গেল। তাহলে আমার মনে হয় তুমি ডিফল্টভাবেই হেরে গেছ। কি লজ্জার কথা! কিন্তু আমি তবুও চেষ্টা করতে পারি। প্রিয়া হাত বাড়ালো। আমাকে নথিপত্র দিন। ঘরে কানাঘুষো ছড়িয়ে পড়ল। কারোরই এটা প্রত্যাশা ছিল না। সবাই আশা করেছিল কান্না বা ক্ষমা চাইবে, কিন্তু একটি শিশু এমন অধিকারের সঙ্গে হাত বাড়ালো যেন কোনো বড় কর্মকর্তা কোনো চুক্তি চূড়ান্ত করছে। সিংহানিয়া ইতস্তত করতে লাগল। সে নিশ্চিত ছিল না কিভাবে এগোবে, কিন্তু তার অহংকার তার বুদ্ধির চেয়ে বড় ছিল। যাই তোমার ইচ্ছে। সে তাচ্ছিল্যের সঙ্গে নথিপত্রগুলো তাকে দিয়ে দিল। তোমার কাছে 5 মিনিট সময় আছে। প্রিয়া কাগজগুলো নিল। তার হাত আর কাঁপছিল না। তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে প্রথম নথিপত্রটা দেখল। সেটা ইংরেজিতে ছিল। এটি একটি বিনিয়োগ চুক্তি ছিল,
যাতে অংশীদারিত্বের শতাংশ এবং আর্থিক গ্যারেন্টির ওপর জটিল সব অনুচ্ছেদ ছিল। সে জোরে পড়তে শুরু করল। শুরুতে কেউ খুব একটা পাত্তা দেয়নি, তারা ভেবেছিল সে তোতলাবে বা বিভ্রান্ত হবে, কিন্তু তারপর শব্দগুলো যেন স্রোতের মতো বয়ে যেতে লাগল। প্রিয়া শুধু পড়ছিল না, সে সঙ্গে সঙ্গে হিন্দিতে অনুবাদ করছিল। প্রতিটি অনুচ্ছেদের মানে সে এমন নির্ভুলতার সঙ্গে বোঝাচ্ছিল যে ইজাবেল মোরো নিজের সিটে সামনের দিকে ঝুঁকে এলেন। থামো, ফরাসি বিনিয়োগকারী মাঝপথে থামালেন। চুক্তি সমাপ্তির অনুচ্ছেদটা নিয়ে তুমি কি বললে? প্রিয়া অনুবাদটি আবার শোনাল এবং এমন আইনি ব্যাখ্যা দিল যা সেখানে উপস্থিত উকিলরাও ভাবেননি। দ্বিতীয় নথিপত্রটি তামিল ভাষায় ছিল। প্রিয়া সেটি নিল এবং সরাসরি ইজাবেলের দিকে তাকিয়ে শুদ্ধ মাদুরাই উচ্চারণের তামিলেই পড়তে শুরু করল। ইজাবেল মোরোর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওর উচ্চারণ, তিনি নিজের ভাষায় ফিসফিস করে বললেন, এটা ত্রুটিহীন। প্রিয়া মৃদু হাসল আর হিন্দিতে অনুবাদ চালিয়ে গেল। তৃতীয় নথিপত্রটি বাংলায় ছিল। এটি আন্তর্জাতিক ব্যাংক স্থানান্তরের ওপর একটি টেকনিক্যাল রিপোর্ট ছিল। প্রিয়া সেটিও একই গতিতে পড়ল। তার উচ্চারণ এতটাই নির্ভুল ছিল যে কার্ল ব্রেনার নামের একজন পরামর্শদাতা জার্মান ব্যাংকার তাকে ভালো করে দেখার জন্য চশমা খুলে ফেললেন। তুমি বাংলা কোথায় শিখলে? তিনি নিজের ভাষায় জিজ্ঞেস করলেন। আমার প্রতিবেশী বাঙালি ছিলেন স্যার, প্রিয়া বাংলাতেই উত্তর দিল। তিনি আমাকে খুব ছোটবেলা থেকে শিখিয়েছিলেন। তিনি বলতেন, শব্দ হল পৃথিবীর মধ্যে সেতু বন্ধন। চতুর্থ নথিপত্রটি আরবিতে ছিল। এটি ওমর আল আহমদের কাছ থেকে আসা একটি চিঠি ছিল। প্রিয়া কাগজটা নিল আর আরবি অক্ষরগুলো ডান থেকে বামে পড়তে শুরু করল। তার কণ্ঠস্বর সেই প্রাচীন ভাষার বিশেষ ছন্দ আয়ত্ত করে নিয়েছিল। ওমর আল আহমদ, যিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মিটিং দেখছিলেন, তিনি 1000 কিলোমিটার দূরে নিজের অফিসের সিট থেকে উঠে দাঁড়ালেন। এই মেয়েটি কে? তিনি আরবিতে জিজ্ঞেস করলেন। সাফাই কর্মচারীর মেয়ে। প্রিয়া নথিপত্র থেকে চোখ না সরিয়েই সেই ভাষাতেই উত্তর দিল। আর আপনার চিঠি খুব সুন্দরভাবে লেখা হয়েছে আল আহমদ সাহেব, বিশেষ করে ব্যবসায় বিশ্বাসের গুরুত্বের উপর অনুচ্ছেদটি। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রাঘব সিংহানিয়া হাসা বন্ধ করে দিয়েছিল। তার মুখ অবিশ্বাসের মুখোশে বদলে গিয়েছিল, যা ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। অপমান। কেবল একটি নথিপত্র বাকি ছিল, যা জাপানি ভাষায় ছিল। সেই ভাষা যা প্রিয়া স্বীকার করেছিল সে জানে না। সিংহানিয়া সুযোগ দেখল। শেষেরটা, সে কিছুটা সংযম ফিরে পেয়ে বলল, জাপানি, যেটা তুমি বললে তুমি বলতে পারো না। আমার মনে হয় তোমার নাটক এখানেই শেষ। প্রিয়া নথিপত্রটির দিকে তাকাল। জাপানি অক্ষরগুলো এক অসম্ভব ধাঁধার মতো তার দিকে তাকিয়েছিল। সে নিজের ওপর সবার দৃষ্টির ভার অনুভব করছিল। সে তার মায়ের আশা, সিংহানিয়ার অবজ্ঞা আর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিস্ময় অনুভব করছিল। আর তারপর সে এমন কিছু করল যা কেউ ভাবেনি। সে জাপানি কর্মকর্তা মিস নাওমি সাতোর কাছে গেল। সে সম্মানের সঙ্গে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানাল, যেমনটা সে ভিডিওতে দেখেছিল, এবং কথা বলল। সাতো-সান, আমি জাপানি বলি না, কিন্তু আমি আপনাদের দেশের সংস্কৃতি বছরের পর বছর ধরে পড়েছি। আমি জানি জাপানে যেটা আপনি জানেন না সেটা স্বীকার করা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আপনি যেটা জানেন সেটা প্রদর্শন করা। আমি বিনম্রভাবে আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে এই নথিপত্রটি পড়তে শেখান। আজ নয়, কোনো একদিন। যে স্তব্ধতা নামল তা আগের সব স্তব্ধতার থেকে আলাদা ছিল। মিস নাওমি সাতো ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে এক গভীর প্রশংসা ছিল। ভারতে, তিনি ভাঙা হিন্দিতে বললেন, আমাদের এখানে একটা শব্দ আছে, উদ্যোগ, যার মানে হল প্রচুর চেষ্টা করা, কখনো হার না মানা, নিজের সবটুকু দেওয়া। তিনি সিংহানিয়ার দিকে এমনভাবে তাকালেন যাতে সিইও এক পা পিছিয়ে গেল। এই মেয়েটি গত 20 বছরে আমার দেখা যে কোনো কর্মকর্তার চেয়ে বেশি উদ্যোগ দেখিয়েছে। ইজাবেল মোরো উঠে দাঁড়ালেন। আমি পুরোপুরি একমত। আমি যা দেখলাম তা অসাধারণ। হান্স মুলারও সম্মতি জানালেন। ওমর আল আহমদ স্ক্রিন থেকে গম্ভীর গলায় হিন্দিতে বললেন, সিংহানিয়া সাহেব, আপনি 1 কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মেয়েটি 5টির মধ্যে 4টি নথিপত্র পুরোপুরি অনুবাদ করেছে। আমি বলবো সে তার কথা রেখেছে। সিংহানিয়া চারদিকে তাকাল। যাদের সে সহযোগী ভেবেছিল তারা সবাই তার বিরুদ্ধে হয়ে গিয়েছিল। যে অপমান সে একটি শিশুর জন্য পরিকল্পনা করেছিল তা এখন তার নিজের কাঁধেই এসে পড়েছিল। এটা হাস্যকর। তার গলা রাগে কাঁপছিল। এটা নিছক মজা ছিল। আমি নিশ্চিতভাবেই একটা ছোট মেয়েকে 1 কোটি টাকা দিচ্ছি না। একটা মজা? ইজাবেল মোরো ধীরে ধীরে কথাটি পুনরাবৃত্তি করলেন। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে একটি শিশুকে অপমান করা আপনার কাছে মজাদার মনে হয়? সিংহানিয়া সাহেব, এটা আমার কোম্পানি।
সিংঘানিয়া টেবিলে কিল মারল। আমি ঠিক করব কোনটা মজাদার আর কোনটা নয়। বিবেক মেহরা হস্তক্ষেপ করার চেষ্টা করল। হয়তো আমাদের একটা বিরতি নেওয়া উচিত। কেউ তোমার মতামত চাইনি? সিংঘানিয়া নিজের উকিলের ওপর চেঁচিয়ে উঠল। প্রিয়া ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল, নথিপত্রগুলো নিজের বুকে জড়িয়ে ধরে। সে তার মায়ের দিকে তাকাল, যে দরজার কাছে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছিল। গর্বের জল আর আগামীর ভয়ে মেশানো কান্না। কারণ তারা দুজনেই সত্যিটা জানত, সিংঘানিয়া এই অপমান ক্ষমা করবে না। বিনিয়োগকারীরা কি ভাবল তাতে কিচ্ছু যায় আসে না, প্রতিশোধ আসবেই। কিন্তু সেই মুহূর্তে দুপুরের রোদ জানলার কাঁচ চিরে ঘরটাকে সোনালি আলয়ে ভাসিয়ে দিচ্ছিল। প্রিয়া শর্মা এমন কিছু অর্জন করেছিল যা কেউ সম্ভব ভাবেনি। সে এক রাক্ষসকে টলিয়ে দিয়েছিল। পরিণতি মীরার ভয়ের চেয়েও দ্রুত এলো। সেদিন রাতেই যখন মা ও মেয়ে ছোট অ্যাপার্টমেন্টের দিকে হাঁটছিল, মীরার ফোন বাজল। নম্বরটা কোম্পানির ছিল। উত্তর দেওয়ার আগেই তার মন কু গাইল। শর্মাজি, হিউম্যান রিসোর্স বিভাগ থেকে বলছি। আপনাকে জানানো হচ্ছে যে সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংসে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই। আপনি কাল এসে আপনার বকেয়া টাকা নিয়ে যেতে পারেন। মীরা উত্তর দেওয়ার আগেই কল কেটে গেল। প্রিয়া দেখল তার মায়ের মুখটা কিভাবে ভেঙে পড়ল। তার কাঁধগুলো এক অদৃশ্য কিন্তু ভারী বোঝা নিচে নুয়ে পড়ল। মা, প্রিয়া হাত বাড়াল। কিছু বলো না, মীরা ফিসফিস করে বলল, প্লিজ, এখন নয়। তারা বাকি পথটুকু নিস্তব্ধতায় পার করল। রিয়াবন হক করছিল, প্রতি কদমে তার গলায় যেন দলা পাকি আসছে। সেই এসব করেছে। তার সাহসিকতার এক মুহূর্ত তার পরিবারের আয়ের একমাত্র উৎস শেষ করে দিল। মীরা খাওয়ার টেবিলের একমাত্র চেয়ারটায় বসে নিজের মাথা দু হাতের মাঝে নামিয়ে দিল। 15 বছর, সে বিড়বিড় করল, সব কিছু সহ্য করেছি, আর একদিনে সব শেষ হয়ে গেল। মা, আমি এমনটা চাইনি। আমি জানি তুমি চাওনি। মীরা প্রথমবার গলা তুলল। কিন্তু এখন আমাদের কাছে কিছু নেই প্রিয়া। ভাড়ার তারিখ 2 সপ্তাহ পর আমার কাছে কোনো সঞ্চয় নেই। প্রিয়ার কাছে কোনো জবাব ছিল না। সে বুঝতে পারছিল তার মায়ের প্রতিটি শব্দ তার বুকে বরফের সূচের মতো বিঁধছে। আমার চুপ থাকা উচিত ছিল, সে অবশেষে বলল। মীরা লম্বা শ্বাস নিল। না মা, তুমি যা করেছ তা সাহসী ছিল, কিন্তু এই দুনিয়ায় সাহসীরা সবসময় যেতে না। পরের দিনগুলো ছিল ভীষণ কঠিন। মীরা রোজ সূর্য ওঠার আগে বেরিয়ে যেত কাজের খোঁজে, কিন্তু প্রতিটি দরজাই বন্ধ হয়ে যেত একই উত্তরে, কাজ নেই। যা মীরা জানত না তা হল রাঘব সিংঘানিয়া ফোন করে সব জায়গা বন্ধ করে দিয়েছিল। এটা তার প্রতিশোধ নেওয়ার ধরন। প্রিয়া স্কুলে যেত ঠিকই, কিন্তু তার মন থাকত অন্য কোথাও। বরখাস্ত হওয়ার 1 মাস পর পরিস্থিতি খুব খারাপ হলো। ফ্রিজ খালি, বিল বাকি জমে আছে, আর মীরার কাশি শুরু হয়েছে, ভীষণ গম্ভীর আর দুশ্চিন্তার কাশি। তখনই প্রিয়া এক সিদ্ধান্ত নিল। সে তার মায়ের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করল আর তাদের পুরনো কম্পিউটারটা চালু করল। সে অনলাইনে অনুবাদের কাজ খুঁজতে শুরু করল। তার কাছে কোনো ডিগ্রি ছিল না, শুধু ছিল তার ভাষা আর জেদ। সে এক ছদ্মনামে অ্যাকাউন্ট খুলল। তার প্রথম কাজটা ছোট ছিল, এক রেস্তোরাঁর মেনু অনুবাদ। তাতে সামান্য টাকা পাওয়া গেল, কিন্তু প্রিয়া সিংঘানিয়ার সেই মিটিং রুমের মতোই একাগ্রতা দিয়ে সেটা করল। ক্রমে অন্য গ্রাহকরাও যোগাযোগ করতে শুরু করল। সে রাত জেগে কাজ করত আর সকালে স্কুলে যেত। হপ্তা কাটল। মীরা ঘরে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছিল, যা সে ব্যাখ্যা করতে পারছিল না। ফ্রিজে খাবার ছিল, বিলগুলো মেটানো মনে হচ্ছিল। প্রিয়া, আমাকে সত্যি বলো, এই টাকা কোথা থেকে আসছে? প্রিয়া বলতে চাইল না, কিন্তু শেষ পর্যন্ত বলল, সে বন্ধুদের হোমওয়ার্কে সাহায্য করে কিছু টাকা পাচ্ছে। মীরা তাকে বিশ্বাস করতে চাইছিল, কিন্তু তার চোখ জানত আরও কিছু আছে। হঠাৎ একদিন স্কুলে প্রিন্সিপাল প্রিয়াকে ডেকে পাঠালেন। সেখানে শিশু সুরক্ষা বিভাগের 2 জন লোক অপেক্ষা করছিল। আমাদের কাছে অভিযোগ এসেছে যে তুমি বেআইনিভাবে কাজ করছো এবং তোমার মায়ের কোনো আয় নেই। প্রিয়া অনুভব করল পৃথিবী তার চারদিকে থমকে গেছে। কেউ তাকে রিপোর্ট করেছে, সিংঘানিয়া। প্রতিশোধের জাল সে আরও গভীরে বেঁধেছে। মীরা স্কুলে পৌঁছাল, এবং যখন সে শুনল তারা তার মেয়েকে তার থেকে আলাদা করে দিতে পারে, তখন সে ভেঙে পড়ল। ভুবলাম, আমাকে সাজা দিন, আমার মেয়েকে নয়। অফিসাররা মীরার কোনো কথাই শুনছিল না। আলাদা করে প্রিয়ার ইন্টারভিউ নেওয়া হলো। প্রিয়া সব সত্যি বলে দিল, যে সে তার মায়ের সাহায্যের জন্য কাজ করছিল। অফিসারদের একজন প্রিয়াকে জিজ্ঞেস করল, তুমি কি জানো কে রিপোর্ট করেছে? রাঘব সিংঘানিয়া, প্রিয়া উত্তর দিল। কিন্তু সেই স্কুলের বাইরে রাস্তার ওপারে বিবেক মেহরা গাড়িতে বসে ফোনে কথা বলছিল। সিংহানিয়া সাহেব, সবকিছু আপনার পরিকল্পনা মতোই হয়েছে। মেয়েটা চাইল্ড কেয়ার সিস্টেমে চলে যাবে। ওপাশে সিংহানিয়া হাসল।
বিবেক, আমরা যা খুশি করতে পারি আর দুনিয়া অন্যদিকে তাকিয়ে থাকে, এটাই ক্ষমতার সুযোগ। কিন্তু যা তারা জানত না তা হলো অন্য কেউ তাদের কথোপকথন শুনছিল। কেউ যে বিবেক মেহরার ফোনে আড়ি পাতার যন্ত্র লাগিয়েছিল। সিংহানিয়া টাওয়ারের ছায়ায় এক তুফান আসছিল। অশোক মালহোত্রা ৭৩ বছর বয়সে এক মৌলিক সত্য শিখেছিলেন। প্রকৃত ক্ষমতা চিৎকারে নয়, নিস্তব্ধতায় মাপা হয়। তিনি তার অফিসে বসে সিংহানিয়া আর বিবেকের রেকর্ডিং শুনছিলেন। রাঘব সিংহানিয়া তার ভাগ্নে ছিল, যাকে অশোক নিজের ছেলের মতো বড় করেছিলেন। কিন্তু রাঘব এক নিষ্ঠুরতার সাম্রাজ্য বানিয়েছিল। অশোক তার সহকারী আশাকে বললেন, মেয়েটির ব্যাপারে কি জানলে? আশা তাকে সব জানাল। প্রিয়ার মেধা, মীরার অসুখ আর রাঘব কিভাবে শিশু সুরক্ষা বিভাগের অফিসারকে ঘুষ দিয়ে হাত করেছে। অশোক জানালা দিয়ে দূরের সিংহানিয়া টাওয়ারের দিকে তাকালেন। তিনি সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু শরীর খারাপ হওয়ায় সব রাঘবকে দিয়ে অবসর নিয়েছিলেন। এটাই তার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। আশা, অশোক ডাকলেন, আমি ওই মেয়েটির সঙ্গে দেখা করতে চাই, প্রিয়া শর্মার সঙ্গে। প্রিয়া যখন স্কুল থেকে ফিরছিল, সে অনুভব করল কেউ তাকে অনুসরণ করছে। সে দৌড়াতে চাইল, কিন্তু পা কাঁপছিল। হঠাৎ এক মহিলা সামনে এলেন। ভয় পেও না প্রিয়া, আমার নাম আশা, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? প্রিয়া তিক্ততার হাসি হাসল। শেষ যে ব্যক্তি আমাদের সাহায্যের প্রস্তাব দিয়েছিল, সেই আমাদের কর্মকর্তাদের কাছে রিপোর্ট করেছিল। আমি তোমার অবিশ্বাস বুঝতে পারছি, কিন্তু কেউ একজন আছেন যিনি তোমার সঙ্গে দেখা করতে চান। এমন কেউ যিনি জানেন যে রাঘব সিংহানিয়া তোমার আর তোমার মায়ের সঙ্গে কি করেছে। এমন কেউ যিনি সত্যিই তোমাকে সাহায্য করতে পারেন। কে তিনি? তার নাম শেঠজি অশোক মালহোত্রা। তিনি সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংসের মূল মালিক ছিলেন। প্রিয়া চোখের পলক ফেলল। মূল মালিক? কিন্তু সিংহানিয়া, রাঘব তো তার ভাগ্নে। অশোক কয়েক দশক আগে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং যখন তিনি অবসর নেন তখন সেটি তাকে সঁপে দেন। কিন্তু তিনি কোনোদিন কল্পনাও করেননি যে রাঘব এটাকে কিসে পরিণত করবে। আর তিনি আমাদের সাহায্য কেন করতে চাইবেন? আশা তাকে বিষণ্ণতা আর দৃঢ় সংকল্পের এক মিশ্র দৃষ্টিতে দেখল। কারণ তিনি বছরের পর বছর ধরে নিজের ভাগ্নের নিষ্ঠুরতাগুলোকে কিছু না করে ছায়া থেকে দেখেছেন। কারণ তিনি দেখেছেন যে সে তোমার সঙ্গে ওই মিটিং রুমে কি করেছে, এবং ওই লোকটার সঙ্গে রক্তের সম্পর্ক থাকায় তিনি লজ্জিত বোধ করেছেন। আর কারণ তিনি বিশ্বাস করেন যে তোমার মধ্যে এমন কিছু আছে প্রিয়া, যা তিনি অনেক দিন আগে হারিয়ে ফেলেছিলেন। কোন জিনিস? শক্তিশালী লোকেদের মুখোমুখি হওয়ার সাহস। সেই বিকেলে শহরের কেন্দ্র থেকে দূরে এক ছোট ক্যাফেতে সাক্ষাৎটি হল। প্রিয়া কোনো এক পাবলিক প্লেসে দেখা করার জেদ করেছিল, এবং অশোক কোনো আপত্তি ছাড়াই তা মেনে নিয়েছিলেন। যখন সে তাকে ভেতরে আসতে দেখল, প্রিয়া অবাক হয়ে গিয়েছিল। সে কোনো জাদরেল ভীতিপ্রদ ব্যক্তির আশা করেছিল। তার বদলে সে দেখল ধীর গতির, ক্লান্ত কিন্তু দয়ালু চোখের এক বৃদ্ধ মানুষ, যার হাসিটা ছিল একদম অকৃত্রিম। আমার সঙ্গে দেখা করার জন্য ধন্যবাদ। অশোক ধীর গতিতে তার সামনে বসে পড়লেন। আমি জানি সিংহানিয়ার সঙ্গে যুক্ত কারোর উপরই তোমার ভরসা করার কোনো কারণ নেই। একদমই নেই, প্রিয়া নিশ্চিত করে বলল। কিন্তু আমার কাছে খুব একটা বিকল্পও নেই। সোজা কথা, আমার এটা পছন্দ হয়েছে। অশোক ওয়েটারকে 2 কাপ গরম চায়ের অর্ডার দিলেন। কথা বলার আগে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো আমি কে? আপনার সহকর্মী আমাকে বুঝিয়েছেন। আপনি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। সিংহানিয়া আপনার ভাগ্নে। তার চাইতেও বড় কথা, আমি তাকে মানুষ করেছিলাম। যখন আমার বোন মারা গেল, রাঘবের বয়স ছিল মাত্র 8 বছর। আমি তাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলাম, তাকে শিক্ষিত করেছি। আমার যা কিছু ছিল তার সব ওকে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলছি। আপনি মস্ত বড় ভুল করেছিলেন। অশোক দীর্ঘশ্বাস ফেললেন। ক্ষমতা আসলে আমাদের আসল রূপটা প্রকাশ করে দেয়, এবং রাঘব এমন কিছু প্রকাশ করেছে যা আমি দেখতে চাইনি। নিষ্ঠুরতা, সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, আর যাদের সে নিচু মনে করে তাদের প্রতি চরম অবজ্ঞা। আপনি আগে কিছু করেননি কেন? প্রশ্নটা অশোককে চরের মতো আঘাত করল। এটা সেই প্রশ্নই ছিল যা তিনি প্রতি রাতে নিজেকে করতেন। কাপুরুষতা, তিনি স্বীকার করলেন। লজ্জা আর অস্বীকার। আমি নিজেকে বুঝিয়েছিলাম যে এগুলো নিছক গুজব, অতিরঞ্জন। যে বাচ্চাটিকে আমি বড় করেছি সে এতটাও খারাপ হতে পারে না। কিন্তু যখন আমি তোমাকে ওই মিটিং রুমে দেখলাম, যখন দেখলাম আমার ভাগ্নের ডজনখানেক মানুষের সামনে একটা ছোট বাচ্চাকে অপমান করতে আনন্দ পাচ্ছে, তখন বুঝলাম যে আমি আর চোখ ফিরিয়ে থাকতে পারি না। আপনি সেখানে ছিলেন। আমার কাছে কোম্পানির সব সিকিউরিটি ক্যামেরার অ্যাক্সেস আছে। আমি কোনোদিন পুরোপুরি নিয়ন্ত্রণ ছাড়িনি। এটা আমার শেষ নিরাপত্তা ছিল, যদিও আমি কখনো ভাবিনি যে আমাকে এটা ব্যবহার করতে হবে। প্রিয়া তথ্যটি হজম করার চেষ্টা করল। তাহলে আপনি সবকিছু দেখেছেন? সবকিছু?
আমি দেখেছি যে তুমি ওই নথিপত্রগুলো এমন এক দক্ষতার সঙ্গে অনুবাদ করছিলে যা পেশাদারদের আয়ত্ত করতে কয়েক বছর সময় লাগে। আমি দেখেছি তুমি এমন এক লোকের মুখোমুখি দাঁড়িয়েছিলে যে এক তুড়িতে ক্যারিয়ার ধ্বংস করে দেয়। আমি দেখলাম যখন জাপানি নথিপত্রটা এলো তখন তোমার কাছে সেই জ্ঞানটুকু ছিল যে তুমি যা জানো না তা স্বীকার করো এবং শেখার জন্য বলার বিনয় তোমার ছিল। তার চোখ কিছুটা ভিজে এলো। আমি দেখলাম এক অসাধারণ শিশুকে ওই লোকটা আবর্জনার মতো ব্যবহার করছে, যে ওর জুতো পরিষ্কার করারও যোগ্য নয়। গরম চা চলে এলো। প্রিয়া তার 2 হাত দিয়ে কাপটা জড়িয়ে ধরল। তাপটুকু অনুভব করার চেষ্টা করল সে। আপনি আমার কাছে কি চান? সে অবশেষে জিজ্ঞেস করল। আমি তোমার আর তোমার মায়ের সাহায্য করতে চাই। কিভাবে? অশোক তার জ্যাকেট থেকে একটি খাম বের করলেন। এতে তোমার মায়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা আছে। আমি জানি উনি অসুস্থ। আমি জানি ওর এমন কিছু ওষুধ দরকার যা তিনি কিনে উঠতে পারছেন না। প্রিয়া খামটার দিকে তাকালো, কিন্তু স্পর্শ করল না। আর এর বদলে? কেউ কোনো কিছু বিনিমূল্যে দেয় না। অশোক সত্যিকারের প্রশংসা নিয়ে হাসলেন। তুমি ঠিক বলেছ, সব কিছুরই একটা উদ্দেশ্য থাকে। আমার উদ্দেশ্য হল পাপমোচন। আমি বছরের পর বছর আমার ভাগ্নেকে জীবন ধ্বংস করার সুযোগ দিয়েছি, যখন আমি চুপচাপ বসে আমার টাকা গুনছিলাম। তোমাদের সাহায্য করা আমার পাপ মুছে দেবে না ঠিকই, কিন্তু হয়তো আমাকে আরও পাপ করা থেকে রুখতে পারবে। আরও কিছু আছে। প্রিয়া সরাসরি তার চোখের দিকে তাকালো। আপনি শুধু নিজেকে ভালো বোধ করানোর চাইতেও বেশি কিছু চান। অশোক দীর্ঘ সময় চুপ করে রইলেন। শেষ পর্যন্ত তিনি মাথা নাড়লেন। আমি রাঘবকে থামাতে চাই, শুধু সেই ঘটনার জন্য নয় যা সে তোমার সঙ্গে করেছে, বরং সেই সব কিছুর জন্য যা সে বছরের পর বছর ধরে করে আসছে। ঘুষ, কারচুপি আর যেসব জীবন সে তছনছ করেছে তার জন্য। কিন্তু আমি এটা একা করতে পারব না। আমার এমন কাউকে দরকার যার উপর ভরসা করা যায়, এমন কেউ যাকে কেনা যাবে না, এমন কেউ যাকে রাঘব কখনো আগে দেখেনি। আমি পেরা প্রায় হেসে ফেলল। আমি একটা বাচ্চা, আমার কোনো ক্ষমতা নেই, আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কিছুই নেই। তোমার কাছে ওই সব কিছুর চাইতেও বেশি মূল্যবান কিছু আছে। তোমার কাছে সত্য আছে, তোমার কাহিনী আছে, তোমার দক্ষতা আছে, তোমার সাহস আছে। দুনিয়া ইতিমধ্যে তোমার ব্যাপারে শুনতে শুরু করেছে। যেসব বিনিয়োগকারীরা ওই মিটিংয়ে যোগ দিয়েছিলেন, তারা ওই বাচ্চা মেয়েটির ব্যাপারে কথা বলা বন্ধ করেননি, যে সিংহানিয়াকে তার নিজের বোর্ডরুমে অপমান করেছে। কথা বলছে ইজাবেল মোরো, ফরাসি বিনিয়োগকারী, সিংহানিয়া হোল্ডিংসের সঙ্গে তার সমস্ত আলোচনা বাতিল করে দিয়েছেন। ওমর আল আহমদও একই কাজ করেছেন। হান্স মুলার তার অংশীদারিত্ব নিয়ে পুনরায় ভাবছেন, এবং মিস নাওমি সাতো জাপানি এক বিজনেস ম্যাগাজিনে আভিজাত্যের পরোয়া না করে প্রতিভাকে চেনার গুরুত্ব নিয়ে একটি প্রবন্ধ ছাপিয়েছেন। প্রিয়া নিজের বুকে এক অদ্ভুত অনুভূতি অনুভব করল। আশা, গর্ব? সে নিশ্চিত ছিল না। আর আপনি চান আমি কি করি? আপাতত কিছুই না। আমি শুধু চাই তুমি আমার সাহায্য গ্রহণ করো। আমাকে তোমার মায়ের চিকিৎসার খরচ মেটাতে দাও, আর আমাকে আগত বিপদ থেকে তোমাদের রক্ষা করতে দাও। আগত বিপদ। অশোকের অভিব্যক্তিতে অন্ধকার ঘনিয়ে এলো। শিশু সুরক্ষার শুনানি। রাঘব মূল্যায়কদের একজনকে কিনে নিয়েছে। ফলাফল আগে থেকেই নির্ধারিত। তারা তোমাকে তোমার মায়ের কাছ থেকে সরিয়ে দেবে। প্রিয়ার পৃথিবী যেন থমকে গেল। আপনি এটা কিভাবে জানেন? কারণ আমার সব জায়গায় চোখ আছে, এবং কারণ আমি আমার ভাগ্নেকে চিনি। ও তোমাকে পুরোপুরি ধ্বংস না করে শান্তিতে বসবে না। চোখের জল বেরিয়ে আসার হুমকি দিচ্ছিল, কিন্তু প্রিয়া তার সমস্ত শক্তি দিয়ে তা আটকে দিল। সে কাঁদবে না। এখানে নয়, এখন নয়। আপনি কি ওকে থামাতে পারেন? আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমার সময় চাই, আর আমার দরকার তুমি যেন আমায় বিশ্বাস করো। প্রিয়া টেবিলের ওপর রাখা খামটার দিকে তাকালো। সে প্রতি রাতে কেশে ওঠা তার মায়ের কথা ভাবল, যার অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছিল। সে সেই শুনানির কথা ভাবল, যা ঝড়ের মতো এগিয়ে আসছে। সে ভাবল সেই সব বন্ধ হওয়া দরজার কথা, সেই সব মরে যাওয়া আশার কথা। আর সে সেই কথাটি ভাবল যা তার মা সবসময় তাকে বলতেন, যখন তোমার কাছে হারানোর কিছু থাকে না, তখন প্রতিটি বাড়িয়ে দেওয়া হাতই একটা সেতু হয়। সে খামটা তুলে নিল। ঠিক আছে, সে বলল, আমি আপনার ওপর ভরসা করব, কিন্তু যদি আপনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, যদি আপনি আমার মাকে কোনোভাবে আঘাত দেন, তবে আমি আপনাকে ধ্বংস করার পথ খুঁজে বের করব। আমি জানি না কিভাবে, কিন্তু আমি করব। অশোক তাকে বিস্ময় আর শ্রদ্ধার এক মিশ্র নজরে দেখলেন। আমি জানি, আর ঠিক এই কারণেই আমি তোমার ওপর বিশ্বাস রাখি। সেই রাতে প্রিয়া যখন বাড়ি ফিরল, সে দেখল তার মা অন্ধকারে কাঁদছেন। মা, সে তাদের দিকে ছুটে গেল। কি হয়েছে?
মীরা এক দুমড়ানো মুচড়ানো কাগজ হাতে তুললেন। এটা শিশু সুরক্ষা বিভাগের এক অফিসিয়াল চিঠি ছিল। তারা শুনানি এগিয়ে এনেছে। তার গলা দিয়ে ফিসফিসানি বেরিয়ে এলো। পরশুদিন শুনানি। তারা বলছে তাদের কাছে এটা প্রমাণ করার জন্য পর্যাপ্ত তথ্য আছে যে আমাদের বাড়ি অনুপযুক্ত। প্রিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অশোক বলেছিলেন তার সময় চাই, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছিল। মা, আমার কথা শোনো। সে তার মায়ের হাত নিজের হাতের মধ্যে নিল। আমি আজ একজনের সঙ্গে দেখা করেছি, কেউ একজন যে আমাদের সাহায্য করতে চায়, এমন কেউ যার সিংহানিয়ার মুখোমুখি হওয়ার শক্তি আছে। কে? সেই মানুষটি যিনি এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, তার নিজের কাকা। মীরা অবিশ্বাসের সঙ্গে তার দিকে তাকালেন। সিংহানিয়ার কাকা? আর তুমি তাকে বিশ্বাস করছো? আমি জানি না বিশ্বাস করব কিনা, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। এটাই আমাদের একমাত্র সুযোগ। মীরার কাশি কথা থামিয়ে দিল। কাশিটা গভীর আর যন্ত্রণাদায়ক ছিল। আর এবার কাশির সঙ্গে এমন কিছু এলো যা দেখে প্রিয়ার মন বসে গেল। রক্ত। তার মা মুখ ঢাকতে যে রুমালটি ব্যবহার করেছিলেন তাতে রক্তের ছোপ লেগেছিল। মা, ও কিছু নয়। মীরা রুমালটা লুকানোর চেষ্টা করলেন। ও এমনি, আমায় মিথ্যে বলো না। প্রিয়া কাঁদতে কাঁদতে চিৎকার করল। এটা কতদিন ধরে হচ্ছে? মীরা উত্তর দিলেন না। উত্তর দেওয়ার প্রয়োজনও ছিল না। তার চোখ সবকিছু বলে দিচ্ছিল। আমরা এখনই হাসপাতালে যাচ্ছি। আমরা বিল মেটাতে পারবো না। প্রিয়া সেই খামটা বের করল যা অশোক তাকে দিয়েছিলেন। সে ওটা খুলল। ভেতরে এত টাকা ছিল যা তারা কয়েক বছরেও দেখেনি। এখন আমরা পারব। কেন্দ্রীয় হাসপাতালের ইমার্জেন্সি রুমে মীরার পরীক্ষা হচ্ছিল, আর প্রিয়া তখন এক জায়গায় ফোন করল। অশোক সাহেব, আমি প্রিয়া বলছি। আমার মা খুব অসুস্থ, আর তারা শুনানি এগিয়ে এনেছে। পরশুদিন শুনানি। ওপাশ থেকে অশোকের কণ্ঠস্বর উদ্বিগ্ন শোনাল। তারা সবকিছু খুব দ্রুত করছে। রাঘব নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে। আমরা কি করি? এক দীর্ঘ নীরবতা ছিল। তারপর অশোক এক নতুন দৃঢ় সংকল্পের সঙ্গে বললেন, প্রস্তুত হয়ে যাও প্রিয়া, কারণ আমরা এমন কিছু করতে চলেছি যা আমার ভাগ্নে কখনো আশাও করেনি। আমরা কি সত্যিটা বলতে চলেছি? পুরো সত্যি, সারা পৃথিবীর সামনে। হাসপাতালের ওয়েটিং রুমে জীবাণুনাশক আর হতাশার গন্ধ লেগেছিল। প্রিয়া সারা রাত প্লাস্টিকের চেয়ারে বসে কাটিয়েছে। ঘড়ির কাঁটার এগিয়ে চলা দেখছিল সে। ঘুমাতে পারছিল না। সাদা দরজার ওপারে তার মায়ের কথা ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না সে। ডাক্তারেরা সবচাইতে খারাপ খবরটি নিশ্চিত করেছিলেন, গুরুতর নিউমোনিয়া। মীরাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা, দামি ঔষধ, আর সবচাইতে জরুরি ছিল সম্পূর্ণ বিশ্রাম। বৃষ্টিতে কাজের খোঁজে হাঁটা, মেয়ের দুশ্চিন্তায় না ঘুমানো রাত, আর বিপদের মধ্যে বাঁচার মানসিক চাপ তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিয়েছিল। উনি শক্ত আছেন, ডাক্তার মিরান্ডা সোলিস বললেন। তিনি একজন দয়ালু মহিলা ছিলেন এবং মীরার প্রতি সত্যিকারের উদ্বেগ দেখিয়েছিলেন। কিন্তু তাকে অন্তত 1 সপ্তাহ এখানে থাকতে হবে। যদি সংক্রমণ ফুসফুস পর্যন্ত পুরোপুরি পৌঁছায়, তবে বিষয়টি আরও গুরুতর হতে পারে। 1 সপ্তাহ। শুনানি ছিল 2 দিন পর। প্রিয়ার মনে হচ্ছিল গোটা মহাবিশ্ব তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রতিবার যখন তারা আশার একটু আলো দেখতে পাচ্ছিল, ঠিক তখনই এক নতুন অন্ধকার এসে তা নিভিয়ে দিচ্ছিল। তার ফোন ভাইব্রেট হল। এটা আশার কাছ থেকে আসা এক মেসেজ ছিল। অশোক সাহেবের তোমার সঙ্গে দেখা করা দরকার। এটা খুব জরুরি। ঠিকানা পাঠাচ্ছি। প্রিয়া সেই ঘরের দিকে তাকালো যেখানে তার মা শুয়েছে। মেশিনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, যা ওর হৃদস্পন্দন মনিটর করছিল। সে তাদের একা ছেড়ে যেতে চাইছিল না। কিন্তু যখন তার পৃথিবী ভেঙে চুরমার হচ্ছিল, তখন সে হাত গুটিয়ে বসে থাকতে পারছিল না। সে এক নার্সকে তার মাকে দেখে রাখতে বলে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। ঠিকানাটি তাকে শহরের এমন এক জায়গায়, পুরনো এক ভবনের কাছে নিয়ে গেল যা প্রিয়া আগে কোনো দিন দেখেনি। কোনো সংকেত ছিল না, কোনো ডিরেকশন ছিল না। শুধু এক গাঢ় কাঠের দরজা যা তার স্পর্শের আগেই খুলে গেল। আশা ভেতরে অপেক্ষা করছিল। আমার পেছনে এসো। সে আর কোনো ব্যাখ্যা না দিয়েই বলল। তারা সরু সিঁড়ি দিয়ে উঠে এমন এক অফিসে পৌঁছালো যা দেখে মনে হচ্ছিল অন্য কোনো যুগের। মেঝে থেকে ছাদ পর্যন্ত বইয়ের তাক ছিল, আর দেওয়াল ঘড়িগুলো সোনার ফ্রেম লাগানো ছিল। আর মাঝখানে এক ওক কাঠের ডেস্কের পেছনে গম্ভীর মুখে অশোক মালহোত্রা নথিপত্র পরীক্ষা করছিলেন। কিন্তু তিনি একা ছিলেন না। যখন সে ঘরে অন্য লোকেদের চিনতে পারল, প্রিয়া আচমকা থমকে গেল। ইজাবেল মোরো, ফরাসি বিনিয়োগকারী, চামড়ার এক চেয়ারে বসেছিলেন। ওমার আল আহমাদ জানালার পাশে দাঁড়িয়েছিলেন। তার অভিব্যক্তি গম্ভীর ছিল, কিন্তু শত্রুতাপূর্ণ নয়। আর মিস নাওমি সাতক,
ডেস্কের কাছের একটি চেয়ারে বসেছিলেন। তার হাত একটি ব্রিফকেসের উপর রাখা ছিল। কি হচ্ছে এখানে? প্রিয়া জিজ্ঞেস করল। তার গলা কিছুটা কাঁপছিল। বসো প্রিয়া। অশোক এক খালি চেয়ারের দিকে ইশারা করলেন। বোঝানোর মতো অনেক কিছু আছে, আর সময় খুব কম। প্রিয়া কথা শুনল, যদিও তার শরীরের প্রতিটি পেশি তাকে পালিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। ইজাবেল মোরও প্রথম কথা বললেন। তার হিন্দিতে এক চমৎকার টান ছিল, কিন্তু তা পুরোপুরি বোঝা যাচ্ছিল। আমরা ওই মিটিং রুমে যা দেখেছি, তারপর আমাদের কেউই তোমাকে ভুলে যেতে পারেনি। এক শিশু সিংহানিয়ার মতো লোকের মোকাবিলা করছে, এমন এক দক্ষতা দেখাচ্ছে যা তৈরি করতে পেশাদারদের কয়েক দশক লেগে যায়। সেটা অসাধারণ ছিল। কিন্তু তার চাইতেও বড় কথা ওমর আল আহমেদ চালিয়ে গেলেন। তার গম্ভীর গলা ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। সিংহানিয়া সেদিন নিজের আসল রূপটা দেখিয়েছিল, আর সেটাই আমাদের তার ব্যবসার গভীরে গিয়ে তদন্ত করতে অনুপ্রাণিত করেছিল। তদন্ত? প্রিয়া অশোকের দিকে তাকিয়ে ব্যাখ্যা চাইল। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে এমন অনেক সম্পদ আছে যা আমার কাছে নেই, অশোক বোঝালেন। যখন আমি কয়েকদিন আগে তাদের সঙ্গে যোগাযোগ করলাম, তারা ইতিমধ্যে সিংহানিয়া হোল্ডিংসের ওপর নিজস্ব তদন্ত শুরু করে দিয়েছিলেন। তারা যা এইছেন তা ধ্বংসাত্মক। মিস নাওমি সাতো নিজের ব্রিফকেস খুললেন এবং এক মোটা ফাইল বের করলেন। জাল নথিপত্র, কারচুপি করা চুক্তি, 6টি আলাদা দেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়া, শ্রমিকদের শোষণ, আর তার চেয়েও খারাপ কিছু। তিনি প্রিয়াকে ফাইলটি সঁপে দিলেন। তোমার মাই প্রথম কর্মী নন যাকে সিংহানিয়া ব্যক্তিগত কারণে ধ্বংস করেছে। এটা একটা চেনা ছক। বছরের পর বছর ডজন ডজন মানুষ, যেসব শ্রমিকেরা তার বিরোধিতা করেছে বা যেসব কর্মচারী তার অবৈধ পরিকল্পনায় সায় দেয়নি, তারা সবাই একইভাবে শেষ হয়েছে। বরখাস্ত, দুর্নাম, আর সব জায়গা থেকে কাজ পাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া। প্রিয়া পাতাগুলো উল্টে দেখল। নাম, তারিখ, বয়ান, আর ধ্বংস হয়ে যাওয়া পরিবারের কাহিনী। তার মা তো শুধু এক রাক্ষসের সবচাইতে সাম্প্রতিক শিকার ছিল, যে বছরের পর বছর কোনো সাজা ছাড়াই কাজ করে গেছে। আগে কেউ কিছু করেনি কেন? সে ভাঙা গলায় জিজ্ঞেস করল। কারণ ক্ষমতা ক্ষমতাকে রক্ষা করে, ইজাবেল তিক্ততার সঙ্গে জবাব দিলেন। সিংহানিয়ার সরকারে, মিডিয়াতে, বিচার ব্যবস্থায় যোগাযোগ আছে। যে কেউ তাকে ফাঁস করার চেষ্টা করত, তাকে কথা বলার আগেই চুপ করিয়ে দেওয়া হতো। কিন্তু এখন আমরা অনেকে এক হয়েছি, আর আমাদের কাছে এমন কিছু আছে যা সিংহানিয়া আশা করেনি। ওমর যোগ করলেন, তুমি আছো। অশোক সামনের দিকে ঝুঁকে এলেন। তোমার কাহিনী ভাইরাল হয়ে গিয়েছে প্রিয়া। মিটিং রুমের ভিডিওটি 3 দিন আগে ইন্টারনেটে লিক হয়ে গিয়েছে। কি? প্রিয়ার মনে হলো তার ফুসফুস থেকে হাওয়া বেরিয়ে গিয়েছে। কিভাবে? আমিই লিক করেছি। অশোক অনুশোচনা ছাড়াই স্বীকার করলেন। এটা এক পরিকল্পিত ঝুঁকি ছিল। আমি জানতাম রাঘব তার প্রতিশোধের গতি বাড়িয়ে দেবে, কিন্তু আমি এটাও জানতাম যে দুনিয়ার এটা দেখার প্রয়োজন আছে যে আমার ভাগ্নে আসলে কে। আশা দেওয়ালের এক স্ক্রিন চালু করল। ভিডিওটি ঠিক তাই দেখাচ্ছিল যা প্রিয়ার মনে ছিল। সিংহানিয়া তাকে দেখে হাসছিল, 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিচ্ছিল, 4 ভাষায় তার পারফরমেন্স, জাপানি ভাষার প্রতি বিনয়, সবই ছিল। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় ছিল ভিডিওর নিচের সংখ্যাগুলো। 47 মিলিয়ন ভিউ। 3 দিনে সারা পৃথিবী তোমার ব্যাপারে কথা বলছে। ইজাবেল বললেন, তুমি 17টি দেশে ট্রেন্ডিং আছো। সারা বিশ্বের সাংবাদিকরা তোমার সাক্ষাৎকার নিতে চাইছেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো তারা সিংহানিয়ার তদন্ত করছেন। প্রিয়া বিশ্বাস করতে পারছিল না সে কি দেখছে। তার সেই অপমানের মুহূর্তটা পুরোপুরি অন্য কিছুতে বদলে গিয়েছিল। লোকে তাকে দেখে হাসছিল না, তারা তার প্রশংসা করছিল, তারা তার পক্ষ নিচ্ছিল আর বিচারের দাবি তুলছিল। মিস নাওমি স্ক্রিনের দিকে ইশারা করলেন, যেখানে হাজার হাজার মেসেজ দেখা যাচ্ছিল। তারা দাবি জানাচ্ছে সিংহানিয়া যেন তার প্রতিশ্রুতি পূরণ করে, ওই 1 কোটি টাকা। লোকে বলছে যে তুমি এটার যোগ্য। আমার ওর টাকা চাই না, প্রিয়া দৃঢ়ভাবে বলল। আমি শুধু চাই ও আমার পরিবারকে একা ছেড়ে দিক। আর আমরা ঠিক সেটাই অর্জন করতে চলেছি। অশোক উঠে দাঁড়ালেন। কিন্তু আমাদের তোমার সাহায্য চাই। আমার সাহায্য কিসের জন্য? আগামীকাল আমরা যে প্রেস কনফারেন্সের আয়োজন করেছি তার জন্য। পরবর্তী ঘণ্টাটি প্রস্তুতির এক ঘূর্ণিপাক ছিল। অশোক পরিকল্পনাটি বোঝালেন। আগামীকাল শিশু সুরক্ষা বিভাগের শুনানির কয়েক ঘণ্টা আগে তারা এক আন্তর্জাতিক প্রেস কনফারেন্সের আয়োজন করবেন। বিনিয়োগকারীরা সিংহানিয়ার কর্পোরেট অপরাধের প্রমাণ পেশ করবেন। অশোক কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবে নিজের পরিচয় প্রকাশ করবেন এবং প্রকাশ্যে নিজের ভাগ্নের কাজের নিন্দা করবেন। আর প্রিয়া নিজের কাহিনী বলবে। শুধু মিটিং রুমে কি হয়েছে তা নয়, অশোক স্পষ্ট করে বললেন, সব কিছু বলবে। তোমার মায়ের অন্যায় বরখাস্ত,
সব জায়গায় কাজের রাস্তা বন্ধ করা, সেই বেনামি অভিযোগ আর কিনে নেওয়া ওই অফিসার, সব কিছু। আপনার মনে হয় এটা কাজ করবে? প্রিয়া সন্দেহ প্রকাশ করল। সিংহানিয়ার কাছে ক্ষমতা আছে, উকিল আছে, যোগাযোগ আছে, কিন্তু তার কাছে এমন কিছু নেই যা আমাদের কাছে আছে। ওমর এক বাঁকা হাসি দিয়ে বললেন, নথিবদ্ধ সত্য আর 47 মিলিয়ন সাক্ষী যারা ইতিমধ্যে তোমার পক্ষে আছে। ইজাবেল প্রিয়ার কাছে এলেন এবং তার হাত ধরলেন। আমি জানি তোমার ভয় লাগছে, যে কারোই লাগত, কিন্তু তুমি ওই মিটিং রুমে যা করেছ তা দেখিয়ে দিয়েছে যে তোমার সাহস ওই সব পুরুষদের চেয়েও বেশি যারা দেশ চালায়। তুমি এতে একা নও। মিস নাওমি মাথা নাড়লেন। জাপানে আমরা বলি নানা করবি কিয়াওকি, এর মানে হলো 7 বার পড়ে গিয়ে 8 বার উঠে দাঁড়ানো। তুমি যতবার গুনতে পারো তার চেয়ে বেশিবার তুমি উঠে দাঁড়িয়েছ। শেষ এই একবার তোমাকে হারাতে পারবে না। সেই রাতে প্রিয়া হাসপাতালে ফিরে এলো। তার মা জেগেছিলেন, যদিও দুর্বল ছিলেন। কোথায় ছিলে তুমি? মীরা ভাঙা গলায় জিজ্ঞেস করলেন। প্রিয়া তার বিছানার পাশে বসে সব জানালো, ভাইরাল ভিডিও, বিনিয়োগকারীদের পরিকল্পনা আর আগত শুনানির কথা। যখন সে কথা শেষ করল, মীরা নিঃশব্দে কাঁদছিলেন। আমার সাহসী মেয়ে, তিনি ফিসফিস করে বললেন। তুমি আমার ছোট খুকি থেকে কবে যোদ্ধা হয়ে গেলে? আমি তো তোমার ছোট খুকিই আছি মা। আমি শুধু সেই জিনিসের জন্য লড়তে শিখেছি যাকে আমি ভালোবাসি। আমার ভয় লাগছে, মীরা স্বীকার করলেন। আমার ভয় হচ্ছে যদি তুমি জনসমক্ষে ওই লোকটার মুখোমুখি হও, তবে তোমার সাথে কি হতে পারে। আমারও ভয় লাগছে। প্রিয়া তার মায়ের হাত ধরল। কিন্তু আমি কিছু না করে তোমাকে হারানো বা আমাদের আলাদা হয়ে যাওয়া দেখার চেয়ে বেশি ভয় পাই। ও জিতে গেলে তার চেয়েও বেশি কষ্ট হবে। আর যদি এটা কাজ নাও করে, অন্তত দুনিয়া তো সত্যিটা জানবে, আর সেটা আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। মীরা তার চোখ বন্ধ করলেন। তোমার দিদিমা বলতেন, শব্দের মধ্যে ক্ষমতা থাকে। যে শব্দের ওপর দখল পায় সে দুনিয়ার ওপর দখল পায়। আমার মা, আমি তোমাকে ওন কথা খুব একটা বলিনি। আমার অল্প বয়সে তিনি মারা গিয়েছিলেন, কিন্তু তিনি তোমার মতোই এক অনুবাদক ছিলেন। তিনি 6টি ভাষা জানতেন। তিনি দূতাবাস, বড় কোম্পানি আর সরকারের জন্য কাজ করতেন। তিনি বলতেন তার সবচাইতে বড় উপহার ভাষা নয়, বরং আলাদা আলাদা মানুষকে বোঝার ক্ষমতা। প্রিয়ার চোখে জল এলো। আপনি আমাকে আগে বলেননি কেন? কারণ তিনি যখন মারা গেলেন আমি ওই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমি তাই হয়ে গেলাম যা দুনিয়া আমার থেকে আশা করত, একজন অদৃশ্য মানুষ যে অন্যদের নোংরা পরিষ্কার করে। কিন্তু তুমি প্রিয়া, তুমি ওন সেই আগুনটা উত্তরাধিকার সূত্রে পেয়েছ। আর আগামীকাল তুমি ঠিক তাই করতে চলেছ যা তিনি সবসময় স্বপ্ন দেখতেন। তুমি দুনিয়া বদলানোর জন্য শব্দকে ব্যবহার করবে। প্রেস কনফারেন্সের সকালটা কুয়াশাচ্ছন্ন আর ঠান্ডা ছিল। প্রিয়া সারা রাত ঘুমাতে পারেনি। সে ঘন্টার পর ঘন্টা ভেবেছে সে কি বলবে, কিভাবে বলবে। কিন্তু যে হলে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, সেখানে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। শত শত সাংবাদিক জায়গা দখল করে বসেছিল। সারা পৃথিবীর টেলিভিশন ক্যামেরা এক ছোট মঞ্চের দিকে তাক করা ছিল, যেখানে পোডিয়াম রাখা ছিল। বাইরে হাজার হাজার মানুষ ভিড় করেছিল। অনেকের হাতে পোস্টার ছিল, যেগুলোতে লেখা ছিল প্রিয়ার জন্য বিচার আর সিংহানিয়াকে প্রায়শ্চিত্ত করতে হবে। দুনিয়া তাকিয়ে আছে, অশোক তাকে বললেন যখন তারা মঞ্চের দিকে যাচ্ছিলেন। তুমি তৈরি তো? না, প্রিয়া স্বীকার করল। কিন্তু তবুও আমি করব। কনফারেন্সটি অশোকের পরিচয়ের মাধ্যমে শুরু হল। তিনি সিংহানিয়া হোল্ডিংসের প্রতিষ্ঠাতা হিসেবে নিজের পরিচয় দিলেন এবং প্রকাশ্যে ভাগ্নের কাজের নিন্দা করলেন। সাংবাদিকরা প্রশ্ন শুরু করলেন, কিন্তু অশোক সংযম হারালেন না। তিনি নথিপত্রের পর নথিপত্র প্রমাণ হিসেবে পেশ করতে থাকলেন। তারপর বিনিয়োগকারীরা এলেন। ইজাবেল আর্থিক কারচুপি নিয়ে কথা বললেন। ওমর আন্তর্জাতিক ঘুষের কথা ফাঁস করলেন। আর মিস নাওমি সেই সব প্রাক্তন কর্মীদের বয়ান পেশ করলেন, যাদের অবস্থা মীরার মতোই হয়েছিল। সবশেষে প্রিয়ার পালা এলো। সে কাঁপা কাঁপা পায়ে কিন্তু দৃঢ় কণ্ঠে পোডিয়ামের দিকে এগিয়ে গেল। সে ক্যামেরার দিকে তাকালো। সারা বিশ্বের লাখ লাখ চোখ তাকে দেখছিল। সে কথা বলা শুরু করল। আমার নাম প্রিয়া শর্মা। আমার বয়স 11 বছর। আমার মা একজন সাফাই কর্মী, আর 1 মাস আগে এক শক্তিশালী মানুষ আমাকে 1 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন
যদি আমি 5টা ভাষায় নথিপত্র অনুবাদ করতে পারি। সে থামল। ঘরে পিনপতন নিস্তব্ধতা ছিল। আমি 5টির মধ্যে 4টি সঠিক অনুবাদ করেছিলাম, 5টি জাপানি ছিল, যা আমি জানতাম না। কিন্তু মিথ্যে বলার বদলে আমি নিজের অক্ষমতা স্বীকার করেছিলাম এবং শেখার কথা বলেছিলাম। আপনারা কি জানেন ওই লোকটা কি করেছিল? সে হেসেছিল। সে বলেছিল এটা একটা মজা ছিল এবং তারপর আমার মাকে সেদিন কাজে নিয়ে যাওয়ার অপরাধে চাকরি থেকে বের করে দিয়েছিল। ক্যামেরা প্রতিটি শব্দ আর অভিব্যক্তি বন্দী করছিল। সেখানে থামেনি। সে নিশ্চিত করেছিল যেন শহরের কোনো কোম্পানি আমার মাকে চাকরি না দেয়। সে এক বেনামি অভিযোগ দায়ের করেছিল যাতে আমাকে ওর কাছ থেকে আলাদা করা হয়। সে কর্মকর্তাদের কিনে নিয়েছিল যাতে আমরা সবকিছু হারিয়ে ফেলি। সে প্রমাণের এক ফাইল তুলে ধরল। এখানে সব প্রমাণ আছে, নথিপত্র, রেকর্ডিং, বয়ান সবই আছে। সিংহানিয়া সাহেব, আপনি যদি এটা দেখে থাকেন তবে আমি চাই আপনি একটা কথা জানুন, আমি আপনাকে ভয় পাই না। আমার মা শিখিয়েছেন মর্যাদা কেনা বা বেচা যায় না। আর আমার দিদিমা, যাকে আমি কোনোদিন দেখিনি কিন্তু যার রক্ত আমার ধমনীতে বইছে, তিনি শিখিয়েছেন যে শব্দ দুনিয়া বদলে দিতে পারে। তার গলা প্রতিটি বাক্যের সঙ্গে আরও জোরালো হলো। আপনি আমাদের ধ্বংস করার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি শুধু এমন কিছু জাগিয়ে দিয়েছেন যাকে আর দমিয়ে রাখতে পারবেন না, কারণ এখন দুনিয়া জানে আপনি কে, আর দুনিয়া সব দেখছে। প্রিয়ার বক্তব্যের পর যে নিস্তব্ধতা নামল তা মাত্র 3 সেকেন্ডের ছিল। তারপর এক বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। সাংবাদিকরা আসন ছেড়ে চেঁচিয়ে প্রশ্ন করতে লাগলেন। ক্যামেরার ফ্ল্যাশ বাজি ফাটার মতো জ্বলছিল, কিন্তু প্রিয়া কিছুই শুনতে পাচ্ছিল না। তার চোখ এক সাইড স্ক্রিনে ছিল, যা লাইভ টেলিকাস্ট দেখাচ্ছিল। দর্শকদের সংখ্যা প্রতি সেকেন্ডে বাড়ছিল। 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন। সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তটি দেখছিল। অশোক পোডিয়ামে এসে নিয়ন্ত্রণ নিলেন। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করলেন। অশোক নিজের সম্পর্কে সব প্রমাণ পেশ করলেন। তারপর ফিনান্সিয়াল টাইমস থেকে প্রশ্ন এলো বিনিয়োগকারীদের কাছে। ইজাবেল স্পষ্ট জানিয়ে দিলেন যে তারা সিংহানিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তৈরি। ওমর বললেন, আমার সংস্কৃতিতে সম্মান সোনার চাইতেও দামি। ওই লোকটা টাকার অহংকারে যা করেছে তা ক্ষমার অযোগ্য। অবশেষে এক তরুণ সাংবাদিক প্রিয়াকে জিজ্ঞেস করলেন, সে এত কম বয়সে এত ভাষা কিভাবে শিখল? আমার মা সারাদিন কাজ করতেন। আমি ছোটবেলায় অনেক সময় একা কাটাতাম। আমাদের ফ্ল্যাটের প্রতিবেশীরা আলাদা আলাদা দেশের ছিলেন। জার্মানির মিস ইংরিড আমাকে তার ভাষা শিখিয়েছেন। সিরিয়ার আহমদ সাহেব আমায় আরবিতে গল্প শোনাতেন। 3 তলার ফরাসি মহিলা আমাকে ফরাসি কবিতা পড়াতেন। সে থামল। তাদের কাছে আমি সাফাই কর্মচারীর মেয়ে ছিলাম না, আমি শুধু প্রিয়া ছিলাম। তারা আমায় তাদের ভাষা শিখিয়েছেন, কারণ সেটা ছাড়া তাদের আর কিছুই দেওয়ার ছিল না। আর আমি শিখেছি কারণ তাদের ভালোবাসার প্রতি ধন্যবাদ জানানোর ওটাই একমাত্র উপায় ছিল যা আমি জানতাম। কনফারেন্স শেষ হলো। প্রিয়া যখন বাইরে বেরোলো, তার ফোন অনবরত ভাইব্রেট করছিল। কিন্তু তার নজর কাড়ল হাসপাতাল থেকে আসা ডাক্তার মিরান্ডা সোলিসের এক মেসেজ। তোমার মা জেগেছেন, উনি তোমার কথা জিজ্ঞেস করছেন, তাড়াতাড়ি চলে এসো। প্রিয়া দৌড়ে হাসপাতালে গেল। মীরা জেগেছিলেন। তিনি টিভির খবরের দিকে তাকিয়েছিলেন, যেখানে শুধু প্রিয়ার কথাই দেখানো হচ্ছিল। আমার মেয়ে, তিনি ফিসফিস করে বললেন। প্রিয়া তার গলা জড়িয়ে ধরে অনেক দিনের দমানো কান্না কাঁদল। ডাক্তার সোলিস এক গাল হাসি নিয়ে ভেতরে এলেন। খুব ভালো খবর, চিকিৎসা কাজ করছে। তোমার মা 4-5 দিনে বাড়ি যেতে পারবেন। প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরবর্তী সময়গুলোতে খুশির খবর আসতেই থাকল। আশা এসে জানালো যে অ্যাটর্নি জেনারেল সিংহানিয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। আরও অনেক প্রাক্তন কর্মী যারা আগে ভয়ে চুপ ছিলেন, তারা এখন সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। তারপর অশোক এলেন। রাঘব গায়েব হয়ে গিয়েছে। ও বাড়িতে নেই, অফিসেও নেই। ওর উকিলরা বলছেন ও আইনি লড়াই লড়বে, কিন্তু আসলে ও পালাচ্ছে। পালিয়ে কোথায় যাবে? প্রিয়া জিজ্ঞেস করল। ওর অনেক দেশে সম্পত্তি আছে, দেখা যাক। তবে আরেকটা সুখবর আছে। পরশুদিন যে শুনানির কথা ছিল তা বাতিল করা হয়েছে। যে অফিসারকে রাঘব কিনেছিল তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে সব কবুল করেছে। তোমাদের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। প্রিয়া আর মীরা একে অপরকে জড়িয়ে ধরে স্বস্তির জল ফেললেন, কিন্তু শান্তি খুব বেশি সময় স্থায়ী হল না। সেই রাতে প্রিয়া যখন তার মায়ের বিছানার পাশে বসে ঝিমোচ্ছিল, তখন তার ফোন বেজে উঠল। ওটা এক ব্লক করা নম্বর ছিল। সে জবাব দেওয়ার আগে ইতস্তত বোধ করল। তার সহজাত প্রবৃত্তি তাকে এমনটা না করতে বলছিল, কিন্তু কৌতূহল ছিল অনেক বেশি শক্তিশালী। নমস্কার প্রিয়া শর্মা। ওপাশ থেকে আসা কণ্ঠস্বরটি বিকৃত ছিল, চেনা যাচ্ছিল না। তুমি এক গুরুতর ভুল করেছ। কে আপনি? এমন কেউ যে এমন কিছু কথা জানে যা অশোক মালহোত্রাও তার আদরের ভাগ্নে সম্পর্কে জানেন না। প্রিয়া নিজের পিঠে এক হিমশীতল স্রোত অনুভব করল। কি কথা? রাঘব সিংহানিয়া সেই মানুষ নয় যা সবাই মনে করে।
তার নিষ্ঠুরতার শিকড় তোমার কল্পনার চেয়েও অনেক গভীরে। সেই শিকড় তোমার নিজের পরিবার পর্যন্ত ছড়িয়ে আছে। আমার পরিবার? আমি বুঝতে পারছি না। তোমার দিদিমা অনুবাদক ছিলেন। তোমার কি মনে হয় এটা নিছক কাকতালীয় ছিল যে তিনি এত কম বয়সে মারা গেলেন? তোমার কি মনে হয় এটা কাকতালীয় ছিল যে তোমার মা সিংঘানিয়ার কোম্পানিতেই কাজ করতে শুরু করেছিলেন? প্রিয়ার হৃৎপিণ্ড এত জোরে ধরফর করছিল যে সে তা নিজের কানে শুনতে পাচ্ছিল। আপনি কি বলছেন? আমি বলছি যে এমন একটা কাহিনী আছে যা তোমাকে কেউ বলেনি। এমন এক কাহিনী যা তোমার পরিবারকে কয়েক দশক ধরে সিংঘানিয়া পরিবারের সঙ্গে যুক্ত করে রেখেছে। আর যদি তুমি পুরো সত্য জানতে চাও, তবে তোমাকে সেই জায়গায় দেখতে হবে যেখানে সবকিছু শুরু হয়েছিল। কোন জায়গায়? অশোক মালহোত্রার ব্যক্তিগত ফাইল। তাকে জিজ্ঞেস করো যে তিনি তোমার দিদিমার সঙ্গে কোন সালে দেখা করেছিলেন। তাকে জিজ্ঞেস করো যে ফরাসি দূতাবাসে কি হয়েছিল। তাকে জিজ্ঞেস করো যে তোমার মা কোনোদিন কেন জানতে পারলেন না যে তার বাবা কে ছিলেন। লাইন কেটে গেল। প্রিয়া স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। ফোনটা তখনও তার কানে লেগেছিল। রহস্যময় কণ্ঠস্বরের শব্দগুলো এক অন্ধকার গুহায় প্রতিধ্বনির মতো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তার দিদিমা, ফরাসি দূতাবাস, তার মায়ের বাবা, এই সবকিছুর মানে কি ছিল? সে মীরার দিকে তাকাল, যিনি ওষুধের প্রভাবে গভীর ঘুমেছিলেন। তার মা কোনোদিন নিজের বাবার কথা বলেননি। প্রিয়া সবসময় ধরে নিয়েছিল যে এটা এক যন্ত্রণাদায়ক বিষয়, এমন কিছু জানিয়ে তার প্রশ্ন করা উচিত নয়। কিন্তু এখন প্রশ্নগুলো তার মাথায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছিল। তার মায়ের বাবা কে ছিলেন? তার দিদিমার সঙ্গে সিংঘানিয়া পরিবারের কি সম্পর্ক ছিল? আর কেউ কেন চাইছিল যে সে এইসব এখনই জানুক? পরের দিন সকালে প্রিয়া অশোকের মুখোমুখি হল। সে তাকে তার ভাগ্নের বিরুদ্ধে তদন্ত সম্পর্কিত আইনি নথিপত্র পরীক্ষা করার সময় তার অফিসে খুঁজে পেল। সে যখন ভেতরে এলো তখনই দেখল যে তার অভিব্যক্তিতে কিছু একটা বদলে গিয়েছে। আমি কাল রাতে একটা ফোন পেয়েছিলাম, সে কোনো ভূমিকা ছাড়াই বলল। কেউ একজন আমাকে বলল আপনার কাছে আমার দিদিমা, ফরাসি দূতাবাস আর আমার মায়ের বাবার সম্পর্কে জানতে চাইতে। অশোকের মুখ থেকে রক্তিম আভা উড়ে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল। তোমাকে কে ফোন করেছিল? আমি জানি না। কণ্ঠস্বর বিকৃত ছিল, কিন্তু সে অনেক কিছু জানত। এমন সব কথা যা আমাকে উপলব্ধি করিয়েছে যে এমন এক কাহিনী আছে যা আমাকে কেউ বলেনি। অশোক নিজের চেয়ারে এমনভাবে বসে পড়লেন যেন হঠাৎ তার ওজন দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি আশা করেছিলাম যে তোমাকে কোনোদিন এটা জানতে হবে না, তিনি বিড়বিড় করে বললেন। আমি আশা করেছিলাম আমি সত্য সামনে না এনেই তোমাকে সাহায্য করতে পারব। কি সত্য? বৃদ্ধ মানুষটি এক দীর্ঘ মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তিনি যখন চোখ খুললেন তখন তার চোখে জল ছিল। তোমার দিদিমা ক্যাটালিনা শর্মা আমার চেনা সবচাইতে অসাধারণ মহিলা ছিলেন। আমি যখন তার সঙ্গে দেখা করি তখন তিনি ফরাসি দূতাবাসে অনুবাদক হিসেবে কাজ করতেন। তার চোখে তোমার মতোই এক অদ্ভুত জ্যোতি ছিল। ভাষার প্রতি তোমার মতোই আবেগ আর তোমার মতোই এক অভ্যন্তরীণ আগুন। তিনি থামলেন, যেন প্রতিটি শব্দ বলতে তার শারীরিক কষ্ট হচ্ছিল। আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম। এটা এক নিষিদ্ধ প্রেম ছিল, অসম্ভব। আমি বিবাহিত ছিলাম। আমার দায়িত্ব ছিল, এক সামাজিক মর্যাদা বজায় রাখার ব্যাপার ছিল। কিন্তু ক্যাটালিনা ছিলেন এক চুম্বকের মতো। আমি তার থেকে দূরে থাকতে পারছিলাম না, যদিও আমি জানতাম যে আমার থাকা উচিত। প্রিয়ার মনে হল তার পায়ের তলা থেকে যেন জমি সরে যাচ্ছে। আপনি বলছেন যে আপনার আর আমার দিদিমার সম্পর্ক ছিল? এটা প্রায় 2 বছর চলেছিল এবং সেই সম্পর্ক থেকে এক কন্যা সন্তানের জন্ম হয়েছিল। এক কন্যা যাকে ক্যাটালিনা একাই মানুষ করেছিলেন, কারণ আমি তাকে জনসম্মুখে স্বীকার করার মতো সাহসী ছিলাম না। আমার মা, প্রিয়া ফিসফিস করে বলল। আমার মা আপনার মেয়ে? অশোক মাথা নাড়লেন। প্রিয়ার চোখের দিকে তাকাতে পারছিলেন না। মীরা আমার মেয়ে, যার মানে হল তুমি প্রিয়া আমার নাতনি। প্রিয়ার পৃথিবী একবার ভেঙে চুরমার হয়ে আবার এক মুহূর্তে নতুন করে তৈরি হল। সে তার পরিবার, তার কাহিনী আর নিজের সম্পর্কে যা কিছু বিশ্বাস করত তার সবটুকুই এক মিথ্যে ছিল। আমার মা জানেন? না, ক্যাটালিনা তাকে কোনোদিন বলেননি। তিনি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে আমি এই গোপন কথাটি আমার মৃত্যু পর্যন্ত গোপন রাখব। কিন্তু এখন সিংঘানিয়া আপনার ভাগ্নে। প্রিয়া ক্রমবর্ধমান ভয়ের সঙ্গে বিষয়গুলো মেলাতে শুরু করল। যার মানে হল সিংঘানিয়া আমার মায়ের তুতো ভাই। যার মানে হল যে লোকটা আমাদের ধ্বংস করার চেষ্টা করেছে সে আমারই আত্মীয়। হ্যাঁ, অশোক অবশেষে তার দিকে তাকালেন। রাঘব এ সম্পর্কে কিছুই জানে না। আমি আর তোমার দিদিমা ছাড়া কেউ জানত না। কিন্তু অন্য কেউ সত্যটা জেনে ফেলেছে। কেউ একজন এটার সুযোগ নিতে চায়।
কেন নিতে চাই আমি জানি না, কিন্তু আমাদের খুব দেরি হওয়ার আগে সেটা খুঁজে বের করতে হবে। প্রিয়া এক চেয়ারে বসে পড়ল। তার মাথায় এই নতুন তথ্যগুলো গ্রহণ করার চেষ্টা করছিল, যা সবকিছু বদলে দিয়েছিল। সে ছিল শেঠজি অশোক মালহোত্রার নাতনি, রাঘব সিংঘানিয়ার বোন, আর এক বিশাল ঐতিহ্যের উত্তরাধিকারী যার অস্তিত্ব সম্পর্কে সে কোনো দিন জানত না। আর কোথাও কোনো একজন এই সব গোপন কথা জানত এবং তাদের দাবার ঘুঁটির মতো ব্যবহার করছিল। এখন আমরা কি করব? সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। এখন অশোক এক নতুন দৃঢ় সংকল্পের সঙ্গে উঠে দাঁড়ালেন। আমরা খুঁজে বের করব এর পেছনে কে আছে আর তারা আসলে কি চায়। কিন্তু তারা প্রথম পদক্ষেপ নেওয়ার আগেই অশোকের ফোন বেজে উঠল। এটা আশা ছিল এবং তার গলা বেশ ভীত শোনাল। অশোক সাহেব, এখনই খবর দেখুন। অশোক টেলিভিশন চালু করলেন। যে দৃশ্যটি ফুটে উঠল তা তাদের দুজনেরই নিঃশ্বাস থামিয়ে দিল। রাঘব সিংঘানিয়া স্ক্রিনে ছিল, এক মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছিল, এমন এক হাসি নিয়ে যা রক্ত হিম করে দেয়। আর সে যে শব্দগুলো বলল তা সব কিছু বদলে দিল। আমার কাছে এমন তথ্য আছে যা অশোক মালহোত্রাকে ধ্বংস করে দেবে এবং এটা প্রকাশ করবে যে ছোট নায়িকা প্রিয়া শর্মা আসলে আমার কোম্পানি চুরি করার এক পারিবারিক ষড়যন্ত্রের অংশ। আর আমার কাছে এটা প্রমাণ করার মতো তথ্য প্রমাণ আছে। রাঘব সিংঘানিয়ার শব্দগুলো এক মৃত্যুদণ্ডের মতো স্ক্রিনে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রিয়ার মনে হল তার ফুসফুস থেকে বাতাস বেরিয়ে গিয়েছে। অশোক স্পষ্টত ফ্যাকাশে হয়ে গেলেন। স্ক্রিনে নিজের ভাগ্নেকে দেখার সময় তার হাত কাঁপছিল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিংঘানিয়া সেই হিমশীতল হাসি নিয়ে বলে চলল, আমি সেই সব নথিপত্র ফাঁস করব যা প্রমাণ করে যে অশোক মালহোত্রা কয়েক দশক ধরে আমার কোম্পানির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরিকল্পনা করছিলেন এবং তার গোপন অস্ত্র হল এক শিশু যে কিনা তার অবৈধ নাতনি। শব্দটা প্রিয়াকে এক ঘুষির মতো আঘাত করল। অবৈধ, যেন তার অস্তিত্বটাই এক ভুল, যেন তার জীবনটা একটা কলঙ্ক যা মুছে ফেলা উচিত। ডেভিড বনাম গলিয়াতের এই তথাকথিত কাহিনী সিংঘানিয়া শব্দগুলো যেন থুথুর মতো উগরে দিচ্ছিল। আসলে আমাকে ধ্বংস করার জন্য এক পারিবারিক ষড়যন্ত্র, আর আমার কাছে এমন কেউ আছে যে সবকিছুর সত্যতা নিশ্চিত করতে পারে। ক্যামেরা এক ব্যক্তির দিকে ঘুরল যে সিংঘানিয়ার পাশেই বসেছিল, বিবেক মেহরা, সেই উকিল যে সিংঘানিয়ার ডান হাত ছিল, সেই লোকটা যে প্রতিটি নিষ্ঠুর আদেশ আর নির্মম প্রতিশোধ কার্যকর করেছিল। এখন সে ঘাবড়ে গেলেও এক দৃঢ় অভিব্যক্তি নিয়ে সেখানে বসেছিল। মেহরা সাহেব, সিংঘানিয়া তাকে সম্বোধন করল। দুনিয়াকে বলুন আপনি কি জানেন। বিবেক গলা পরিষ্কার করল। আমি অবসর নেওয়ার আগে অনেক বছর অশোক সাহেবের সঙ্গে কাজ করেছি। আমি অনেক ব্যক্তিগত আলোচনার সাক্ষী ছিলাম যেখানে তিনি উপযুক্ত সময় এলে কোম্পানির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি এক গোপন মেয়ের কথা উল্লেখ করেছিলেন যাকে তিনি একদিন বৈধ উত্তরাধিকারী হিসেবে ব্যবহার করবেন। প্রিয়া ভয়ের সঙ্গে অশোকের দিকে তাকাল। এটা কি সত্যি? না, অশোক জোরালোভাবে অস্বীকার করলেন। বিবেক মিথ্যে বলছে। ও কোনোদিন সরাসরি আমার সঙ্গে কাজ করেনি। আমার অবসর নেওয়ার অনেক বছর পর রাঘব ওকে কাজে নিয়েছিল। তাহলে ও এমন কথা কেন বলছে? কারণ রাঘব ওকে ফাঁসিয়ে দিয়েছে। বিবেক আমার ভাগ্নের আসল অপরাধগুলো সম্পর্কে অনেক কিছু জানে। যদি ও সহযোগিতা না করে তবে ওকেও ওর সঙ্গে জেলে যেতে হবে। স্ক্রিনে সিংঘানিয়া তার অভিনয় চালিয়ে যাচ্ছিল। আগামীকাল সকাল 10টায় ঠিক সেই জায়গায় যেখানে এই শিশুটি তার মিডিয়া সার্কাস করেছিল আমি সব প্রমাণ পেশ করব। দুনিয়া দেখবে মালহোত্রা আর শর্মারা আসলে কারা, এক মিথ্যেবাদী আর প্রতারকদের পরিবার। সম্প্রচার শেষ হল। অশোকের অফিসের নিস্তব্ধতা ছিল খুব ভারী। আমাদের কিছু করতে হবে। প্রিয়ার নীরবতা ভাঙল। আমরা ওকে আমাদের সম্পর্কে মিথ্যে বলতে দিতে পারি না। ও যা বলছে তার কোনো আইনি ভিত্তি নেই। অশোক শান্ত থাকার চেষ্টা করছিলেন, কিন্তু তার গলা কাঁপছিল। ষড়যন্ত্র প্রমাণ করার মতো কোনো নথি নেই, কারণ কোনো ষড়যন্ত্রের অস্তিত্বই নেই। কিন্তু জনসমক্ষে ক্ষতি ইতিমধ্যে হয়ে গিয়েছে। আশা হস্তক্ষেপ করল। যারা তোমাকে সমর্থন করছিল তাদের মনে এখন সন্দেহ জেগেছে। সোশ্যাল মিডিয়া নানা তত্ত্বে ফেটে পড়ছে। অশোকের ফোন বেজে উঠল। এটা ইজাবেল মোরো ছিলেন। অশোক, আমি এইমাত্র ব্রডকাস্ট দেখলাম। আমাদের এখনই কথা বলা দরকার। ৮ ঘণ্টা পর বিনিয়োগকারীরা আবার অফিসে জড়ো হলেন। তাদের অভিব্যক্তিতে উদ্বেগ আর দৃঢ় সংকল্পের মিশ্রণ ছিল। সিংঘানিয়ার অভিযোগ হাস্যকর। ওমর আল আহমেদ প্রথমে কথা বললেন। যে কেউ ওই ভিডিওটা দেখেছে সে জানে ওই বাচ্চা মেয়েটি অভিনয় করছিল না, তার দক্ষতা বাস্তব। কিন্তু সিংঘানিয়ার কাছে কিছু একটা আছে, ইজাবেল বাস্তববাদীভাবে বললেন।
সে কোনো প্রমাণ ছাড়া এ ধরনের বিবৃতি দেবে না, সেটা যতই জাল হোক না কেন। জাল? প্রিয়া জিজ্ঞেস করল। কারচুপি করা নথিপত্র, মিস নাওমি সাতো বোঝালেন। কর্পোরেট দুনিয়ায় এটা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি সাধারণ। এমন কাগজ তৈরি করা হয় যা দেখতে বৈধ মনে হয়, কিন্তু আসলে পুরোপুরি বানানো। আর আমরা কিভাবে প্রমাণ করব যে সেগুলো জাল? এখানেই সমস্যা। ইজাবেল দীর্ঘশ্বাস ফেললেন। কোনো কিছু জাল তা প্রমাণ করা, কোনো কিছু সত্যি তা প্রমাণ করার চেয়েও অনেক বেশি কঠিন। প্রিয়ার ফোন ভাইব্রেট হলো। এক ব্লক করা নম্বর থেকে এক মেসেজ এলো। যদি তুমি বিবেক মেহরা সম্পর্কে সত্যিটা জানতে চাও, তবে তাকে বার অ্যাসোসিয়েশনের বন্ধ মামলার ফাইলে খুঁজে দেখো। মামলা নম্বর 2847। সবকিছু যেমনটা মনে হচ্ছে তেমনটা নয়। প্রিয়া অন্যদের মেসেজটা দেখালো। এটা সেই লোকটাই যে কাল রাতে আমাকে ফোন করেছিল। ও আমার দিদিমা আর আমার পরিবার সম্পর্কে জানে। কেউ ছায়া থেকে আমাদের সাহায্য করছে। অশোক ভ্রু কুঁচকালেন। কিন্তু কে? এখন কে সেটা বড় কথা নয়। আশা ততক্ষণে তার কম্পিউটারে বসে গিয়েছে। বড় কথা হলো তথ্যটা সঠিক কিনা। সে দ্রুত টাইপ করে এক ডেটাবেসে প্রবেশ করল। এই যে এখানে। আশা স্ক্রিনটা ঘোরালো। বার অ্যাসোসিয়েশনের মামলা 2847। বিবেক মেহরার বিরুদ্ধে কয়েক বছর আগে এক দেওয়ানি মামলায় নথি জালিয়াতির তদন্ত হয়েছিল। প্রমাণের অভাবে তদন্ত বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ফাইলে কিছু আকর্ষণীয় উল্লেখ আছে। কি? সবাই একসঙ্গে জিজ্ঞেস করল। মূল অভিযোগকারীকে হুমকি দেওয়া হয়েছিল এবং সে অভিযোগ তুলে নিয়েছিল। আন্দাজ করো অভিযুক্ত পক্ষের আইনি প্রতিনিধিত্ব কে করছিল? সিংঘানিয়া হোল্ডিংস। অশোক বিলবির করে বললেন। ঠিক। বিবেক বছরের পর বছর ধরে সিংঘানিয়ার জন্য নথি জালিয়াতি করছে, আর এখন সে আমাদের বিরুদ্ধেও একই কাজ করছে। রাত নেমে এলো শহরের ওপর। সবাই খুব দ্রুত কাজ করছিল। প্রিয়া জানত তাকে হাসপাতালে মায়ের কাছে ফিরতে হবে, কিন্তু সে এটাও জানত যে যদি তারা এখনই সিংঘানিয়াকে না থামায়, তবে তারা যা কিছু অর্জন করেছে সব ধসে পড়বে। আমাকে আমার মাকে দেখতে যেতে হবে, সে অবশেষে বলল। উনি জানেন না কি হচ্ছে। যাও, অশোক মাথা নাড়লেন। আমরা কাজ চালিয়ে যাব। আগামীকাল আমাদের পুরো শক্তির প্রয়োজন হবে। অশোক সাহেব। প্রিয়া দরজায় থমকে দাঁড়াল। আমার মা জানেন না যে আপনি তার বাবা। আপনি তাকে কবে বলতে যাচ্ছেন? বৃদ্ধ মানুষটি তার নজর নিচু করলেন। যখন এইসব শেষ হয়ে যাবে। আমি চাই না তিনি এখন আর চিন্তা করুন। তার সত্যটা জানার অধিকার আছে। আমি জানি, আর আমি তাকে বলবো। আমি কথা দিচ্ছি। হাসপাতালে মীরা জেগেছিলেন। ছোট টেলিভিশনে খবর দেখছিলেন তিনি। আমি সিংঘানিয়ার কনফারেন্স দেখেছি। প্রিয়া যখন ভেতরে এলো, তখন তিনি বললেন, ওই লোকটার কোনো সীমা নেই। মা, আমার আপনাকে কিছু বলার দরকার আছে। প্রিয়া তার মায়ের পাশে বসল এবং তাকে সবকিছু জানাল। অশোকের সম্পর্কে, ক্যাটালিনার সম্পর্কে, আর সেই গোপন কথাটি যা কয়েক দশক ধরে লুকানো ছিল। প্রতিটি শব্দের সঙ্গে মীরার মুখে আলাদা আলাদা অনুভূতি ফুটে উঠছিল। বিস্ময়, অবিশ্বাস, কষ্ট, বিভ্রান্তি। অশোক মালহোত্রা আমার বাবা? তার গলা দিয়ে ফিসফিসানি বেরিয়ে এলো। হ্যাঁ মা, আপনি তার মেয়ে, আর আমি তার নাতনি, আর সিংঘানিয়া আপনার তুতো ভাই, আর আমারও। মীরা তার চোখ বন্ধ করলেন। চোখের জল নিঃশব্দে তার গাল বেয়ে পড়তে লাগল। আমার মা আমাকে কোনোদিন কিছু বলেননি, তিনি বিড়বিড় করে বললেন। আমি যখনই বাবার কথা জিজ্ঞেস করতাম, তিনি বিষয় বদলে দিতেন। তিনি বলতেন যে কিছু রহস্য না জানাই ভালো। আপনি কি রেগে আছেন? মীরা তার চোখ খুললেন এবং মেয়ের দিকে তাকালেন। আমি জানি না আমি কি অনুভব করছি। আমি সারা জীবন ভেবে এসেছি আমি কারোর মেয়ে নই। আমার বাবা আমাকে চাননি। আর এখন জানতে পারছি তিনি দেশের অন্যতম ধনী মানুষ, যিনি বছরের পর বছর আমাদের কোনো কিছু না বলে দেখছিলেন। তিনি ভয় পেয়েছিলেন মা, দিদিমার স্মৃতি নষ্ট হওয়ার ভয়ে, আপনার জীবন জটিল হয়ে যাওয়ার ভয়ে। আর এটা কি তাকে সঠিক প্রমাণ করে? দশকের পর দশক নীরবতা, যখন আমরা বেঁচে থাকার জন্য লড়াই করছিলাম। প্রিয়ার কাছে কোনো উত্তর ছিল না। সে তার মায়ের রাগ বুঝতে পারছিল। সে অশোকের কারণগুলোও বুঝতে পারছিল, কিন্তু বোঝার মানে মেনে নেওয়া নয়। আমি তার সঙ্গে দেখা করতে চাই, মীরা হঠাৎ বললেন। এখনই, সকাল হওয়ার আগে। তার আগে যে ওই রাক্ষস সিংঘানিয়া আমাদের যা কিছু বাকি আছে তা ধ্বংস করার চেষ্টা করে। অশোক 1 ঘণ্টা পর হাসপাতালে পৌঁছালেন। প্রিয়া তাদের একান্তে কথা বলার সুযোগ দিয়ে ঘরের বাইরে অপেক্ষা করছিল। বন্ধ দরজার ওপার থেকে সে শব্দ শুনতে পাচ্ছিল। প্রথমে শান্ত, তারপর তীব্র, আর তারপর কান্নার শব্দ। কথা প্রায় 2 ঘণ্টা ধরে চলল।
অশোক যখন শেষ পর্যন্ত বাইরে বেরোলেন তার চোখ কান্নায় লাল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল তিনি যেন এক রাতে 10 বছর বুড়ো হয়ে গিয়েছেন। উনি কেমন আছেন? প্রিয়া জিজ্ঞেস করল। রাগান্বিত, দুঃখিত, বিভ্রান্ত। অশোক দেওয়ালের সাথে হেলান দিলেন। তার এমনটা মনে করার পুরো অধিকার আছে। আমি তার কাছ থেকে তার বাবাকে জানার সুযোগ ছিনিয়ে নিয়েছি। আমি তার কাছ থেকে এমন এক জীবন ছিনিয়ে নিয়েছি যা অন্যরকম হতে পারত। উনি কি আপনাকে ক্ষমা করেছেন? আমি জানি না। তিনি বললেন তার সময় চাই। কিন্তু তিনি এমন কিছুও বললেন যা আমাকে আশা দিয়েছে। কি? তিনি বললেন যে এই সব কিছুর পরেও তিনি তোমার জন্য গর্বিত, যে মহিলা তুমি হয়ে উঠেছ তার জন্য। আর যদি আমার এর সাথে কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা পরোক্ষভাবে হলেও, তবে হয়তো এত ভুলের মাঝে কিছু ভালো হয়েছে। প্রিয়া নিজের চোখে জল অনুভব করল। সে ঘরে গেল এবং তার মাকে জানালার বাইরে তাকাতে দেখল। মা। মীরা ঘুরলেন। তার মুখে কান্নার চিহ্ন ছিল, কিন্তু আরও কিছু একটা ছিল, এমন কিছু যা প্রিয়া চিনতে পারল, কারণ সে আয়নায় সেটা অনেকবার দেখেছে। দৃঢ় সংকল্প। আমরা এটা শেষ করতে চলেছি, মীরা দৃঢ় গলায় বললেন। ওই লোকটা সিংহানিয়া, আমার তুতো ভাই, আমার নিজের রক্ত, আর সে তার জীবন আমাদের মতো নির্দোষ মানুষদের ধ্বংস করার জন্য উৎসর্গ করেছে। মা, আপনি অসুস্থ, আপনার বিশ্রাম দরকার। আমি তখন বিশ্রাম করব যখন এটা শেষ হবে। এখন আমার জায়গা তোমার পাশে। ডাক্তাররা আপনাকে বাইরে যেতে দেবেন না, তবে আমরা তাদের না দেখিয়ে বাইরে বেরোব। মীরা অনেক দিনের মধ্যে প্রথমবার হাসলেন। তোমার কি মনে হয় কেবল তুমিই দিদিমার আগুনটা উত্তরাধিকার সূত্রে পেয়েছ? সকালবেলায় অশোকের অফিসে এক অদ্ভুত দল জড়ো হল। মীরা ফ্যাকাশে হলেও দৃঢ় সংকল্প নিয়ে এক কাঁধের উপর কম্বল জড়িয়ে চেয়ারে বসেছিলেন। প্রিয়া তার পাশে তার হাত ধরে বসেছিল। অশোক তাদের সামনে সেই মেয়েকে দেখে অবাক হচ্ছিলেন যাকে তিনি কোনোদিন চিনতেন না। তাদের সাথে লড়াইয়ের মুখোমুখি হচ্ছিলেন। বিনিয়োগকারীরা ঘরের বাকি অংশে বসেছিলেন, প্রত্যেকে সম্পদ আর যোগাযোগ দিয়ে সাহায্য করছিলেন। আর টেবিলের মাঝখানে এক স্ক্রিন সেই খোঁজ দেখাচ্ছিল যা সব কিছু বদলে দেবে। আমরা রহস্যময় কলের উৎস পেয়ে গেছি, আপনারা বিশ্বাস করবেন না সেটা কে? স্ক্রিনে ফুটে ওঠা মুখটি সবাই চিনতে পারল। তিনি মধ্যবয়সী এক মহিলা ছিলেন, যার মুখের আদল অদ্ভুতভাবে পরিচিত ছিল। ওর নাম নায়ানা সিংঘানিয়া। তিনি রাঘব সিংঘানিয়ার ছোট বোন, এবং বোঝা যাচ্ছে তিনি বছরের পর বছর নিজের ভাইয়ের বিরুদ্ধেই প্রমাণ জোগাড় করছিলেন। সিংঘানিয়ার এক বোন আছে? প্রিয়া বিশ্বাস করতে পারছিল না। এক বোন যাকে সে কার্যত অস্তিত্ব থেকে মুছে দিয়েছিল। অশোক মুখটা চিনতে পেরে বিড়বিড় করে বললেন, নয়না। শেষ যখন ওকে দেখেছিলাম তখন ও ছিল কিশোরী। ও যখন কোম্পানির নিয়ন্ত্রণ নিল, রাঘব ওকে দূরে পাঠিয়ে দিয়েছিল। ও বলেছিল এটা ওর ভালোর জন্য, কিন্তু সত্যি হলো ও সবসময় আমার মা বাবার প্রিয় ছিল। ও সেটা সহ্য করতে পারত না। আর এখন ও আমাদের সাহায্য করছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আশা, তুমি কি ওর সাথে যোগাযোগ করতে পারো? আমি আগেই করেছি, ও আসছে। নয়না সিংঘানিয়ার রাঘব সিংঘানিয়ার প্রেস কনফারেন্সে 30 মিনিট আগে পৌঁছালেন। তিনি যখন অফিসে এলেন, প্রিয়া সঙ্গে সঙ্গে পারিবারিক সাদৃশ্য লক্ষ্য করল। অশোকের মতোই চোখ আর সেই ঋজু ভঙ্গি, কিন্তু যেখানে রাঘব নিষ্ঠুরতা ছড়াত, সেখানে নয়না দৃঢ় সংকল্প আর এক গভীর বিষাদ ছড়াচ্ছিলেন। অশোক কাকা, তিনি প্রথম কথাটিই বললেন। অনেক সময় হয়ে গিয়েছে, অনেক বেশি। অশোক এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। তুমি আমার সাথে কোনোদিন যোগাযোগ কেন করলে না? কারণ রাঘব আমাকে হুমকি দিয়েছিল। ও বলেছিল আমি যদি কোনোদিন পরিবারের কাছে আসার চেষ্টা করি, তবে ও আমার ভালোবাসার সব কিছু ধ্বংস করে দেবে। নয়না জড়িয়ে ধরা থেকে আলাদা হলেন। কিন্তু আমার হারানোর আর কিছুই নেই। আর যখন দেখলাম ওই বাচ্চা মেয়েটির সাথে কি করেছে, তখন বুঝলাম এটা পদক্ষেপ নেবার সময়। তিনি প্রশংসা আর কষ্টের এক মিশ্র দৃষ্টি নিয়ে প্রিয়ার দিকে তাকালেন। তুমি সাহসী, আমাদের সবার চেয়ে বেশি সাহসী। তুমি আমার ভাইয়ের মুখোমুখি হয়েছ যখন বাকি সবাই অন্যদিকে তাকিয়েছিল। আপনার কাছে আমাদের জন্য কি আছে? প্রিয়া সরাসরি জিজ্ঞেস করল। রাঘবের কনফারেন্স 1 ঘন্টারও কম সময়ের মধ্যে শুরু হবে। নয়না তার ব্যাগ থেকে একটি হার্ড ড্রাইভ বের করলেন। 23 বছরের প্রমাণ, রেকর্ডিং, নথিপত্র, বয়ান, যা কিছু আপনার এটা প্রমাণ করতে লাগবে যে আমার ভাই আজ যে সব নথিপত্র পেশ করবে সেগুলো জাল, তার চেয়েও অনেক বেশি। আপনি এই সব কিভাবে পেলেন? কারণ রাঘব আমাকে কোনোদিন বিপদ বলে মনে করেনি। আমি ছিলাম ওর চোখে ওর সেই দুর্বল বোন, যাকে নির্বাসিত করা হয়েছে আর ভুলে যাওয়া হয়েছে। ও কোনোদিন ভাবেনি যে আমি দেখছিলাম, অপেক্ষা করছিলাম আর ওর প্রতিটি ভুল জমা করছিলাম। নয়না হার্ড ড্রাইভটি কম্পিউটারে লাগালেন। স্ক্রিনে ফোল্ডারগুলো দেখা গেল।
এখানে প্রমাণ আছে যে বিবেক মেহরার নথিপত্র মাত্র 3 দিন আগে বানানো হয়েছিল। মেটা ডেটা মিথ্যে বলে না। আর এখানে তিনি অন্য একটি ফোল্ডার খুললেন। আসল রেকর্ডিং আছে সেই মিটিংগুলোর যেখানে রাঘব তার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিটি কাজের আদেশ দিচ্ছিল, যার মধ্যে মীরা শর্মার বিরুদ্ধে চালানো অভিযানও আছে। মীরা সামনের দিকে ঝুঁকে এলেন, তার চোখ স্ক্রিনে স্থির ছিল। আপনার কাছে ওর আমাকে ধ্বংস করার আদেশ দেওয়ার রেকর্ডিং আছে? আমার কাছে সব কিছুর রেকর্ডিং আছে। আমার ভাই কোনোদিন সতর্ক হওয়া শেখেনি, কারণ ও বিশ্বাসই করতে পারেনি যে কেউ ওকে চ্যালেঞ্জ করার সাহস দেখাবে। নয়না ঘরে উপস্থিত সবার দিকে তাকালেন। রাঘব আমার পরিবার, আমার ঐতিহ্য, আমার জীবন ছিনিয়ে নিয়েছে। আজ আমি অবশেষে সেই কিছু ফিরে পেতে যাচ্ছি যা আমি হারিয়েছিলাম। কি জিনিস? প্রিয়া জিজ্ঞেস করল। আমার মর্যাদা আর সেই বিচার যার অধিকারী অনেকেই। কনফারেন্স হল কানায় কানায় পূর্ণ ছিল। সারা বিশ্বের সাংবাদিকরা প্রতিটি সিটে বসেছিলেন। টেলিভিশন ক্যামেরা 100টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করছিল। বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল প্রিয়ার জন্য বিচারের দাবিতে। রাঘব সিংহানিয়া প্রথমে ভেতরে এলেন। বিবেক মেহরা আর উকিলদের এক বাহিনী তার সাথে ছিল। তার উদ্ধত হাসি সেই আত্মবিশ্বাসকে ফুটিয়ে তুলছিল যে কিনা মনে করে লড়াই শুরু হওয়ার আগেই সে জিতে গিয়েছে। দেবী ও সজ্জনগণ, তিনি পোডিয়াম থেকে শুরু করলেন। আজ আমি সবচাইতে বড় ষড়যন্ত্রের সত্য ফাঁস করব যা এই শহর দেখেছে। তিনি এক মোটা ফাইল তুলে ধরলেন। এখানে আমার কাছে নথিপত্র আছে যা প্রমাণ করে যে অশোক মালহোত্রা কয়েক দশক ধরে আমার কোম্পানির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরিকল্পনা করেছিলেন, এক শিশুকে মিডিয়া হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যে শিশুটি এক কর্মচারীর সাথে এক গোপন সম্পর্কের অবৈধ সন্তান। হলে ফিসফিসানি শুরু হল। বিবেক মেহরা, আমার আইনি পরামর্শদাতা, এই ষড়যন্ত্রের সাক্ষী ছিলেন এবং শপথ নিয়ে সাক্ষ্য দিতে তৈরি। বিবেক মাইক্রোফোনের কাছে গেলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই হলের দরজা খুলে গেল। প্রিয়া প্রথমে ভেতরে এলো। তার পেছনে মীরা নিজের দুর্বলতা সত্ত্বেও দৃঢ় পায়ে হেঁটে আসছিলেন। অশোক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে তাদের অনুসরণ করছিলেন, এবং সবার শেষে ছিলেন এক মহিলা যার মুখ দেখে রাঘবের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। নয়না সিংহানিয়া। রাঘবের গলা প্রথমবারের মতো কাঁপল। তুমি এখানে কি করছো? আমি সত্যটা বলতে এসেছি ভাই, সেই সত্য যা তুমি 23 বছর ধরে কবর দেওয়ার চেষ্টা করেছ। নয়না সেই একই অধিকার নিয়ে পোডিয়ামের দিকে এগিয়ে গেলেন, যা অধিকার তার ভাই কিছুক্ষণ আগে দখল করেছিলেন। আমার নাম নয়না সিংহানিয়া। আমি রাঘব সিংহানিয়ার ছোট বোন, এবং 2 দশকেরও বেশি সময় ধরে আমি আমার ভাইয়ের প্রতিটি অপরাধ, প্রতিটি মিথ্যে আর প্রতিটি ধ্বংস করা জীবন নথিবদ্ধ করেছি। তিনি হার্ড ড্রাইভটি হলের মূল স্ক্রিনে লাগালেন। এই নথিপত্র যা আমার ভাই এইমাত্র দেখালেন তা 3 দিন আগে বানানো হয়েছিল। ডিজিটাল মেটাডেটা এর প্রমাণ দেয় এগুলো জাল। বিবেক মেহরা এগুলো বানিয়েছেন, যার জালিয়াতি করার এক পুরনো ইতিহাস আছে। স্ক্রিনে প্রমাণ, তৈরির তারিখ, ডিজিটাল রেকর্ড সব ফুটে উঠল। কিন্তু এটাই সব নয়, নয়না চালিয়ে গেলেন। এখানে আসল রেকর্ডিং আছে, সেই কথোপকথন যেখানে রাঘব মীরা শর্মাকে ধ্বংস করার আদেশ দিয়েছিল, শুধু এ কারণে যে তার মেয়ে এক দক্ষতা প্রদর্শন করে তাকে অপমান করেছিল যা সে কোনোদিন কিনতে পারত না। রাঘবের গলা হল জুড়ে বেজে উঠল, স্পষ্ট এবং অকাট্য। আমি চাই ওই মহিলা এই শহরে আর কোনোদিন কোথাও কাজ না পাক, এবং আমি চাই ওই শিশুটি যেন সরকারি আশ্রমে যায়। তারা জানুক আমাকে চ্যালেঞ্জ করার মানে কি। সাংবাদিকরা প্রশ্নে ফেটে পড়লেন। ক্যামেরার ফ্ল্যাশ বিদ্যুতের মতো হলকে আলোকিত করছিল। রাঘব পিছিয়ে গেল, তার চেহারা অহংকার থেকে ভয়ে বদলে গেল। এগুলো এডিট করা, সে চেঁচিয়ে বলল। এটা এক ষড়যন্ত্র। এখানে একমাত্র ষড়যন্ত্র তোমার। অশোক এক ধাপে এগিয়ে এলেন। বছরের পর বছর আমি তোমাকে জীবন ধ্বংস করতে দেখেছি যখন আমি চুপ ছিলাম। সেই নীরবতা আজ শেষ হল। তিনি মীরার দিকে তাকালেন, যিনি হালকা মাথা নাড়লেন। মীরা শর্মা আমার মেয়ে, প্রিয়া শর্মা আমার নাতনি। আর হ্যাঁ, আমি কয়েক দশক ধরে সেই রহস্য কাপুরুষের মতো গোপন রেখেছিলাম। কিন্তু আমি কোনোদিন কোনো কোম্পানি ফিরে পাওয়ার ষড়যন্ত্র করিনি। আমি কেবল আমার পরিবারকে এক রাক্ষসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, যাকে আমি নিজেই তৈরি করতে সাহায্য করেছিলাম। বিবেক মেহরা দেখলেন জাহাজ ডুবছে। তিনি এক মরিয়া সিদ্ধান্ত নিলেন। আমি সবকিছু বোঝাতে পারি। তিনি মাইক্রোফোনের কাছে গেলেন। রাঘব আমাকে মিথ্যে বলতে বাধ্য করেছে। ও সহযোগিতা না করলে আমাকে ধ্বংস করার হুমকি দিয়েছিল। আমার কাছে ওর অন্য অপরাধেরও প্রমাণ আছে। চুপ করো! রাঘব তার প্রাক্তন সহযোগীর দিকে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দিলেন। ঠিক সেই মুহূর্তে ফেডারেল এজেন্টরা প্রবেশ করলেন। রাঘব সিংহানিয়া,
প্রধান এজেন্ট স্পষ্ট গলায় বললেন, আপনাকে কর্পোরেট জালিয়াতি, সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া, নথি জালিয়াতি আর ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। তাকে যখন হাতকড়া পরানো হচ্ছিল, রাঘব চরম ঘৃণার সাথে প্রিয়ার দিকে তাকাল। এটা শেষ হয়নি, সে ফিসফিস করে বলল, আমার কাছে সম্পদ আছে, যোগাযোগ আছে, আমি ফিরে আসব। প্রিয়া নির্ভয়ে তার দিকে তাকাল। না সিংহানিয়া সাহেব, আপনি ফিরে আসবেন না, কারণ এখন দুনিয়া জানে আপনি আসলে কে, আর দুনিয়া সহজে ভোলে না। পরবর্তী মাসগুলো ছিল পুনর্গঠনের। সিংহানিয়া হোল্ডিংসের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হল। কয়েক দশকের দুর্নীতি, ঘুষ আর জীবন ধ্বংসের কাহিনী সামনে এলো। রাঘবকে 25 বছরের জেলের সাজা দেওয়া হল। বিবেক মেহরা সহযোগিতার বদলে কম সাজা পেলেন, কিন্তু চিরতরে তার ওকালতির লাইসেন্স হারালেন। সিংহানিয়ার বাজেয়াপ্ত করা সম্পত্তি তার অত্যাচারের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবহার করা হল। ডজন ডজন পরিবার, যারা প্রিয়ার পরিবারের মতো ধ্বংস হয়ে গিয়েছিল, তারা অবশেষে বিচার পেল। আর সেই 1 কোটি টাকা, যা সিংহানিয়া এক নিষ্ঠুর মজা হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আদালত প্রিয়া শর্মার জন্য আধিকারিক ক্ষতিপূরণ হিসেবে আদেশ দিল। আমার ওই টাকা চাই না, প্রিয়া বলেছিল যখন তাকে জানানো হয়েছিল। এটা কোনো ভালো কাজে ব্যবহার করুন। অশোক পরামর্শ দিলেন এবং সে সেটাই করল। ক্যাটালিনা শর্মা ফাউন্ডেশন মামলার 6 মাস পর তার দরজা খুলল। তার দিদিমার সম্মানে নামাঙ্কিত এই ফাউন্ডেশন সহায় সম্বলহীন তরুণ প্রতিভাদের খুঁজে বের করতে এবং তাদের পাশে দাঁড়াতে উৎসর্গ করা হয়েছিল। অসাধারণ ক্ষমতা সম্পন্ন ছেলেমেয়েরা, কিন্তু যাদের সুযোগ নেই, ঠিক প্রিয়ার মতো। ইজাবেল মোরো, ওমর আল আহমদ আর মিস নাওমি সাতো এর প্রধান পৃষ্ঠপোষক হলেন। নয়না সিংহানিয়া তার পারিবারিক ঐতিহ্যের অংশ শিক্ষাবৃত্তির জন্য দান করে দিলেন। আর অশোক অবশেষে তার মেয়ে মীরার সাথে পুনর্মিলিত হলেন এবং নিজের শেষ দিনগুলো তার নাতনির সাথে কাজ করায় উৎসর্গ করলেন। মীরা তার অসুস্থতা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। সেরা ডাক্তাররা তার চিকিৎসা করলেন, যতক্ষণ না তার স্বাস্থ্য আগের চেয়েও ভালো হয়ে গেল। এখন তিনি ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেন। সেই সব মায়েদের সাহায্য করতেন যারা একই ধরনের কষ্টের মুখোমুখি হতেন, যেখান থেকে তিনি বেঁচে ফিরেছিলেন। মা, প্রিয়া একদিন তাকে জিজ্ঞেস করল, যখন তারা স্কলারশিপের আবেদন দেখছিলেন, আপনি কি অশোক সাহেবকে ক্ষমা করেছেন? মীরা ধীরে সুস্থে হাসলেন। ক্ষমা কোনো মুহূর্ত নয় রে মেয়ে, এটা একটা প্রক্রিয়া। কিন্তু প্রতিদিন যখন আমি তাকে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করতে দেখি, প্রতিদিন যখন আমি তাকে সেই দাদুর রূপে দেখি যাকে ওর সবসময় হওয়া উচিত ছিল, সেই প্রক্রিয়াটি একটু একটু করে এগিয়ে যায়। আর একদিন আপনি তাকে বাবা বলবেন। হয়তো যখন আমি তৈরি হব, যখন তিনি তৈরি হবেন, যখন আমরা দুজনেই পুরোপুরি সেরে উঠব। যেদিন প্রিয়ায় জন্মদিন ছিল, জেল থেকে একটা চিঠি এলো। ওটা রাঘব সিংহানিয়ার থেকে ছিল। আমি তোমার ক্ষমার আশা করি না, তিনি কাঁপা কাঁপা হাতে লিখেছিলেন। আমি এটার যোগ্য নই, কিন্তু আমি চাই তুমি জানো যে এই জায়গায় প্রতিদিন আমি সেই মুহূর্তটির কথা ভাবি যখন তুমি না হেসে আমার উপর হেসেছিলে, যখন তুমি প্রমাণ করেছিলে যে আসল শক্তি টাকা বা পদমর্যাদায় নেই, বরং মর্যাদায় থাকে। এক মর্যাদা যা আমি অনেক আগে হারিয়েছি। তোমার দিদিমা ক্যাটালিনা অসাধারণ ছিলেন। এখন আমি বুঝতে পারছি কেন আমার কাকা তাকে এত ভালোবাসতেন, আর আমি বুঝতে পারছি তুমি কে। আমি আশা করি একদিন যখন তুমি বড় হবে, তখন তুমি পেছন ফিরে তাকাতে পারবে এবং দেখতে পাবে যে রাক্ষসেরাও শিখতে পারে, যদিও খুব দেরি হয়ে গিয়েছে। প্রিয়া চিঠিটা 3 বার পড়ল, তারপর রেখে দিল। সে কোনো উত্তর দেয়নি, প্রয়োজন ছিল না। কিছু ক্ষত স্বার্থে সময় লাগে, কিছু উত্তর কোনোদিন পাওয়া যায় না, আর কিছু মানুষকে কেবল নিজেদের সিদ্ধান্তের ফলাফলের সাথে বেঁচে থাকতে হয়। কয়েক বছর পর প্রিয়া শর্মা রাষ্ট্রপুঞ্জের সবচাইতে কম বয়সী অনুবাদক হলেন। তার কাহিনী নিয়ে তথ্যচিত্র, বই আর সিনেমা তৈরি হল। কিন্তু তিনি সবসময় জোর দিয়ে বলতেন যে তার কাহিনী গুরুত্বপূর্ণ নয়, এটা আমার মায়ের কাহিনী। এই প্রতিটি সাক্ষাৎকারে বলতেন, যিনি আমাকে সুযোগ দেওয়ার জন্য নিজের সারা জীবন কাজ করেছেন। এটা আমার দিদিমা ক্যাটালিনার কাহিনী, যিনি আমার সাথে দেখা না করেই আমাকে ভাষার প্রতি ভালোবাসা উত্তরাধিকার সূত্রে দিয়ে গিয়েছেন। এটা সেই সব অদৃশ্য মানুষের কাহিনী, যাদের কাছে অসাধারণ প্রতিভা আছে, কিন্তু তারা সেটা প্রমাণ করার সুযোগ কোনোদিন পান না। নিজের অফিসের ডেস্কে তিনি এক বাধাই করা ছবি রেখেছিলেন। ওটা সেই দিনের ছবি ছিল। সিংহানিয়া হোল্ডিংসের মিটিং রুমে স্কুল ব্যাগ কাঁধে এক শিশু, যাকে ঘিরে বসে থাকা বড় কর্তারা তার মজা ওড়াচ্ছেন। ছবির নিচে এক প্লেটে সেই শব্দগুলো খোদাই করা ছিল,
যা তার মা তাকে সেই রাতে হাসপাতালে বলেছিলেন। শব্দ দুনিয়া বদলে দিতে পারে। আর হ্যাঁ, শব্দ বদলে দিয়েছিল, কারণ এক শিশু প্রমাণ করে দিয়েছিল যে প্রতিভার জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, মর্যাদার কোনো দাম নেই, আর কখনো কখনো সবচাইতে বড় রাক্ষসকেও সবচাইতে ছোট কণ্ঠস্বর দিয়ে নিচে নামানো যায়। শুধু প্রয়োজন বলার সাহস আর শোনার মতো কেউ তৈরি থাকা।